সুপ্রিয় দর্শক, প্রত্যেককে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি নিউজ হান্ট লাইভ থেকে। আপনাদের সাথে আছি মৌসুমী সুলতানা। দর্শক, করোনায় যখন বিশ্ব অর্থনীতির টালমাটাল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে জীবন জীবিকার সমন্বয় করে এবং সুদৃঢ় আগামীর পথ চলার একটি অঙ্গীকার করে আজকে সংসদ ভবনে বাজেট পেশ করা হয়েছে। এবং বাজেট প্রস্তাবিত যে বাজেটটি বলা হচ্ছে, বাজেটে 6,03,681 কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে এবং এটি বাংলাদেশের পথ পরিক্রমায় আসলে এটি 50তম বাজেট এটি। এবং একই সঙ্গে আজকে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল সংসদ ভবনে এই বাজেটটি উপস্থাপন করেছেন। বাজেট ঘোষণার পর আসলে যেটি হয়, সাধারণ মানুষ যারা আমরা রয়েছি তারা কিন্তু খুব বেশি যারা রয়েছেন তারা কিন্তু মূল্যস্ফীতি কিংবা কর বৃদ্ধি কত শতাংশ এসব আসলে খুব একটি মানুষকে প্রভাবিত করে না। যারা আসলে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত তারাই এই বিষয়টি নিয়ে একটু উন্মুখ থাকেন যে বাজেটে আসলে কত পার্সেন্ট কর ধরা হচ্ছে এবং কত শতাংশ কর বৃদ্ধি পাচ্ছে, শুল্ক আরোপ কত করা হচ্ছে, এইসব বিষয়টি একটু মানুষের চিন্তার কারণ হয়ে থাকে। তবে সাধারণ জনগণ যারা রয়েছে, আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটি প্রশ্নের ঘুরপাক খায়, সেটি হচ্ছে যে বাজেট প্রস্তাবনায় আসলে কোন পণ্যের দাম বাড়ানো হয়েছে এবং কোন পণ্যটির দাম কমানো হয়েছে। এই বিষয়টি আসলে আগ্রহের একটি মূল কারণ সাধারণ জনগণের, এবং সেই আগ্রহ থেকে আমি আজকে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি। বাজেট ঘোষণা করা হয়েছে, কিছুক্ষণ আগেই বাজেট অধিবেশন শেষ হয়ে গেছে। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এই বিশাল অঙ্কের বাজেটটি আজকে ঘোষণা করেছেন। 6,03,681 কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে আজকে সংসদ ভবনে। এবং একই সঙ্গে আপনারা যারা আমাকে কমেন্ট করছেন, যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা একটু লিখে পাঠান বাজেটে আসলে কোন কোন পণ্যের দাম বাড়ছে এবং কোন কোন পণ্যের দাম কমছে, সে বিষয়টি আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এবং আপনারা আপনাদের মতামত লিখে পাঠান, করোনাকালীন সময়ে এই বাজেটকে আপনারা কিভাবে দেখছেন, যেসব পণ্যের দাম বাড়ছে সেটিকে আপনারা কিভাবে দেখছেন এবং যেগুলো কমছে সেটি বা আপনারা কিভাবে দেখছেন, বাজেটকে আপনারা কতটুকু সমর্থন জানাচ্ছেন। বিশেষ করে এই করোনাকালীন সময়ে যখন অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছে, অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে, এরকম একটি সময় এই বাজেটকে আপনারা কতটুকু স্বাগত জানাচ্ছেন, সব বিষয়ে আমাদেরকে লিখে পাঠান। আপনাদের মন্তব্যগুলো আমরা পড়ে শোনাতে চাই। এবং একই সঙ্গে যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, কে যুক্ত হচ্ছেন আমি একটু দেখতে চাই। যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সবার মন্তব্য আমি পড়ে শোনাতে চাই এবং একই সঙ্গে আপনাদের ভাবনাগুলো আমরা শেয়ার করতে চাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাতীয় সংসদ ভবনের সামনে। আচ্ছা, আমি আপনারা মন্তব্য করতে থাকুন। আমি একটু সংসদ ভবনে আজকে যে জাতীয় বাজেটটি উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে 2021 এবং 2022 অর্থ বছরের যে বাজেটটি উপস্থাপন করা হয়েছে সেটি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। তারপরে আমি চলে যাব যে আসলে কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং কোন কোন পণ্যের দাম কমেছে সেই বিষয়টিতে। আমি একটু পড়ে শোনাই। নিউজ হান্ট যেটি প্রকাশ করেছে আজকে, জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার অর্থাৎ 3 জুন বিকেলে তিনি বাজেট উপস্থাপন শুরু করেন। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর আগে দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনে এই মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়। এবারে বাজেটের যে শিরোনামটি রয়েছে সেটি একটু আপনাদেরকে জানাতে চাই। জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ শিরোনামে এই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের এটি 50তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ.হ.ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট ঘোষণা। এটি ছিল বাজেটের আদপান্ত বিষয়টি, আসলে কত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে এবং বাজেটের যে মূল বিষয়বস্তু সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। একই সঙ্গে আমি বাজেটে আসলে যে বাজেটটা উপস্থাপন করা হয়েছে কত পার্সেন্ট কর বেড়েছে এবং একই সঙ্গে কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং কমেছে সেই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আপনারা মন্তব্য করতে থাকুন। করোনাকালীন এই সময় আসলে আপনারা এই বাজেটকে কীভাবে দেখছেন এবং এই বাজেটের প্রতিক্রিয়া আপনাদের যা রয়েছে সেটি আমাদেরকে একটু লিখে জানাতে পারেন। আমরা আপনাদের সবগুলো মন্তব্য পড়ে শোনাতে চাই। যারা আমাদেরকে মন্তব্য করছেন আমি একটু দেখতে চাই কে মন্তব্য করছেন, আমাদেরকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কে। আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন আবুল কাদের
তিনি বলছেন আপু আপনার উপস্থাপনা খুব সুন্দর লাগে, ধন্যবাদ আপু। আচ্ছা মনিম বলছে কেমন আছো, নরসিংদী সদর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ মনিম। এমডি ফোরকান হোসেন বলছেন আপু কেমন আছেন, সংসদ ভবনের সামনে নাকি? হ্যাঁ, আমি সংসদ ভবনের সামনে রয়েছি, যেই সংসদ ভবনে কিছুক্ষণ আগেই বাজেট অধিবেশনটি শেষ হয়েছে এবং সেখানে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটটি ঘোষণা করেছেন এবং সেই বাজেটের আদ্যোপান্ত নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে আজকে। কারণ বাজেট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু করোনাকালীন সময়ে বিশ্ব অর্থনীতি খুব খারাপ অবস্থা, একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতিও যদিও রেমিটেন্স বাড়ছে এবং গার্মেন্টসগুলো খোলা রয়েছে, তবুও বিশ্ব অর্থনীতির যে টালমাটাল অবস্থা সেটির কিন্তু আজ সব দেশের গায়েই লাগছে এবং অর্থনীতির এই বিপর্যস্ত অবস্থা কিন্তু প্রত্যেকটা দেশকে মোকাবেলা করতে হচ্ছে। এরকম একটি অবস্থায় বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটটি আসলে জনগণের জন্য জনগণের আশাটা কতখানি প্রতিফলিত করছে সেটি আসলে আলোচনা বিষয় আজকে। আপনারা আমাদেরকে মন্তব্য করতে থাকুন। এমডি শরীফুল বলছেন কেমন আছেন, আব্দুল কুদ্দুস রয়েছেন, আচ্ছা তিনি বলছেন লুটপাট করার বাজেট। আলামিন রেজা বলছেন হাই। মোনেম বলছেন বাইকের দাম কমেছে, এই ব্যাপারে বলে। হ্যাঁ, গাড়ির দাম কমেছে, এটি আমি বলবো, আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই বলবো। সুব্রত রয় রয়েছেন, জানান বলছেন। মোহাম্মদ মোজাম্মেল হক বলছেন আমি চিটাগং থেকে। আব্দুল কুদ্দুস বলছেন লুটপাট করা বাজেট। মোনেম বলছেন সরকারি দলের পেট ভরা ছাড়া কোনো উন্নয়ন হয় না, এইসব বাজেট ভুয়া। আচ্ছা আপনারা আপনাদের মন্তব্য করুন, সবার ব্যক্তিগত মন্তব্য এইসব। ইবাদত হোসেন ইমন তিনি বলছেন আপু কেমন আছেন, ভালো আছে। সুব্রত রয় বলছেন আই এম সিলেট। মোহাম্মদ কামরুল রয়েছেন, হাই বলছেন। মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো, ভালো আছি ভাইয়া। আলামিন রেজা বলছেন প্রবাসীদেরকে নিয়ে কোনো বাজেট আছে কি? হ্যাঁ, সব বিষয়ে একটু আদপান্ত আমি জানাবো, বাজেটের বিশ্লেষণ রয়েছে আমার হাতে, আমাদের সাথে থাকুন, আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। হাসিবুর রহমান রিসান তিনি বলছেন সিগারেটের দাম কেন বাড়লো? আচ্ছা, আর এম মন্ডল রয়েছেন, হাওয়ারিও আপু, ভালো রয়েছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর এম মন্ডল, আচ্ছা মোনেম বলছেন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয় না কখনো, সব সরকারি দলের লোক দুর্নীতিবাজদের জন্য। আচ্ছা সবারই কিন্তু এটি ব্যক্তিগত মতামত, যারা আমাদেরকে মতামত করছেন সবারই কিন্তু ব্যক্তিগত মতামত, এই মতামতের দায় দায়িত্ব কিন্তু কোনোভাবেই নিউজ হান্ট নেবে না। আমরা দর্শকদের পাঠকদের মতামতকে গুরুত্ব দিই এবং সম্মান করি, সবারই স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এই মতামতে বিশ্বাসী নিউজ হান্ট। এমডি হাফিজুল ইসলাম বলছেন আপু কেমন আছেন, ভালো আছি। রেজা রয়েছেন এবং এই বাজেটে প্রতিক্রিয়া মদের দাম বাড়ে নাই, আচ্ছা সেটিও আমরা পড়ে শোনাবো। মোহাম্মদ কামরুল রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আপু কেমন আছেন, ভালো আছি। রাজু আহমেদ বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরকার রয়েছেন, কি দাম কত? আচ্ছা সবই বলবো, একটু আমাদের সাথে থাকুন, সবগুলো খবর আমার কাছে রয়েছে, একদম আপডেট খবর। আমি এই মুহূর্তে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি, কিছুক্ষণ আগে কিন্তু বাজেট অধিবেশনটা শেষ হয়ে গেছে এবং বাজেটে কি প্রস্তাবিত বাজেটে যেসব ঘোষণাগুলো রয়েছে জনকল্যাণে এবং কি দাম কমেছে বেড়েছে সব কিছু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আশা করছি আপনাদের সবাইকে শেষ পর্যন্ত পাবো। মনে বলছে বাজেটে কি কমেছে কি বাড়ছে আলোচনা করো। আচ্ছা বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে সেটিও বলছে। হ্যাঁ, জাহিদুল হাসান বলছেন কেমন আছেন আপু, আমি সিলেট থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ জাহিদুল। আর কে রয়েছেন আমার সঙ্গে, বন্ধু বড়। আচ্ছা আপু কেমন আছেন, ভালো আছি। মুক্তাদির আহমেদ রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আপু কেমন আছেন, ভালো আছি। মুসলিম উদ্দিন রয়েছেন, তিনি বলছেন গ্যাসের দাম কমানো হয়েছে আপু। হ্যাঁ, সিলিন্ডারের দাম কিন্তু আগেই কমানো হয়েছে। মশিউর রহমান বলছেন আপু কেমন আছেন, আশা করি ভালো আছেন। গরিব মারা বাজেট ঢাকা থেকে দেখছে। আচ্ছা মশিউর রহমান তার মন্তব্য করেছেন। মোহাম্মদ কামরুল রয়েছেন, বাজেটে প্রবাসীদের জন্য কি সুবিধা আছে? হ্যাঁ সব জানাবো, আমাদের সাথে থাকুন, সব খবর আমার হাতে রয়েছে, আমি সব পড়ে শোনাবো আপনাদেরকে। মাটির মানুষ রয়েছেন আমার সঙ্গে, আমি একটু কমেন্টগুলো পড়তে চাই, কারণ যারা আমাদের এত কষ্ট করে কমেন্টগুলো লেখেন, আমি আসলে সবার কমেন্টগুলো পড়ে শোনাতে চাই। আমি সম্মান জানাতে চাই আমাদের যারা পাঠক দর্শক রয়েছেন, তাদের মতামতগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমরা সবার সাথে তাদের মতামতগুলো শেয়ার করতে চাই। মাটির মানুষ বলছেন দুনিয়ার সব চলছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বাজেট নাই, যা দিয়েছে তা আবার খেয়ে বসে আছে, সেটি তিনি বলছেন। আচ্ছা মাটির মানুষ আপনার নামটা নিশ্চয়ই জানাবেন, কোথা থেকে বলছেন। আমরা এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আমি সংসদ ভবনে যে বাজেটটি কিছুক্ষণ আগে পেশ করা হয়েছে সে বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি। মশিউর রহমান রয়েছেন, আর কে রয়েছেন, হৃদয় তিনি বলছেন সুব্রত রায় আই এম সিলেট, এটা আবার আচ্ছা যাই হোক। আরিফুল ইসলাম বলছেন কুমিল্লা থেকে দেখছেন। কামরুল রয়েছেন আমার সঙ্গে। এমডি আজিজ রয়েছেন, কেমন আছেন আপু, ভালো আছে। উত্তম বিশ্বাস বলছেন আপু কেমন আছেন, আমি খুলনা থেকে বলছি, আপনার কথা অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ উত্তম মন্তব্য করবার জন্য। জাহাঙ্গীর আলম বলছেন সিগারেটের দামের পরিবর্তন হয়েছে। হ্যাঁ সিগারেটের দাম কিন্তু বেড়েছে, সেটিও আমি বলবো। তানভীর আহমেদ মালিক বলছেন মৌসুমি আমি আপনার লাইভ রেগুলার দেখি, আপনাদের মতো গরিবের জন্য বাজেটে কি আমাদের মতো গরিবের বাজেটে কি আছে দয়া করে বিস্তারিত জানাবেন। অবশ্যই জানাবো, আমাদের সাথে থাকুন, সবাই আমাদের সাথে থাকুন। অসংখ্য পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন। সবার কাছে আমি বাজেটের যে বিশ্লেষণটি রয়েছে, কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং কমেছে সেটি জানাবো। আমি একটু কমেন্টগুলো শেষ করে আমি এই বাড়া এবং কমার যে পণ্যগুলো রয়েছে সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এমডি জাহাঙ্গীর আলম দুবাই থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর, শুধু দুবাই থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রবাসী ভালো থাকবেন। রাহাত খান রয়েছেন, হাই আপু বলছেন।
সম কানন সরকার তিনি বলছেন আপু চালের দাম যেন কম হয়, হ্যাঁ সেটিও আমি পড়ে শোনাবো। মোহাম্মদ কামরুল রয়েছেন সাধারণ মানুষের জন্য বাজেটে কোনো অসুবিধা আছে? আচ্ছা, ওমর ফারুক বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম? হ্যাঁ ভালো আছি ওমর ফারুক, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। গ্রামের ছেলে নয়ন বলছেন হাই। রয়েল আলম বলছেন কোন জিনিসের দাম কমতো না বরং আরও, আচ্ছা তিনি বলছেন কোনো জিনিসের দাম কমতো না বরং আরও সব জিনিসের দাম বাড়বো, তিনি সেটি বলছেন। তার মন্তব্য মাটির মানুষ বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, আমরা আর কিছু চাই না। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ফয়সাল মাহমুদ আমাদের একদম নিয়মিত পাঠক দর্শক, তিনি বলছেন কোন কোন পণ্যের দাম কমছে বলেন আপু? হ্যাঁ বলছি ভাইয়া, একটু সাথে থাকুন, অপেক্ষা করুন, আমি অবশ্যই আপনাদের সব খবর পড়ে শোনাবো। ওমর ফারুক রয়েছেন মালয়েশিয়া থেকে। মাহমুদ হাসান বলছেন বাংলাদেশের বাজেট 752 কোটি থেকে বেড়ে, আচ্ছা আমি একটু পড়তে চাই, অনেক বড় মন্তব্য। তিনি বলছেন বাংলাদেশের বাজেটে প্রতি বছরই, আমি কি পড়তে পারবো মন্তব্যটি? আচ্ছা, প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে কিন্তু বেসরকারি শিক্ষকদের ভাগ্য উন্নয়ন হয়নি। আজও বেসরকারি শিক্ষকরা 25% উৎসব বোনাস পায়, যা জাতির জন্য লজ্জাকর। আচ্ছা, আবার একটু লিখতে হবে এই অবস্থা পরিবর্তন হোক এবং এই বাজেটে বেসরকারি শিক্ষকদের, তিনি যেটি বলছেন আবার একটু লিখতে হবে। আচ্ছা, তিনি বলছেন বাজেটে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য বরাদ্দ রাখা হোক। আচ্ছা, আমি সেটি রয়েছে কিনা, শিক্ষা ব্যবস্থার যে বরাদ্দটি রয়েছে সেটিও আমার হাতে রয়েছে খবরটি, একটু অপেক্ষা করুন, আমি সেটিও পড়ে শোনাবো। আরে ভুইয়া বলছেন দেশের জনগণ বাজেট থেকে কিছুই পায় না, সরকারের দুর্নীতি পাকাপোক্ত করতে এই বাজেট, সবার ব্যক্তিগত মন্তব্য এটি। এমডি শামীম খান রয়েছেন আমার সঙ্গে। ওমর ফারুক বলছেন গুড ইভিনিং। এমডি শফিক রয়েছেন আপু কেমন আছেন? ভালো আছি। এমডি আনোয়ার হোসেন আনোয়ার বলছেন হাই আপু কেমন আছেন? ভালো আছে। শামীম খান বলছেন হাই আপু। আরিফ ইসলাম রয়েছেন খাদ্যপণ্য দাম কমছে কিনা? হ্যাঁ বলবো সেটিও। মোহাম্মদ মোজাম্মেল হক রয়েছেন আপু কী কী দাম বাড়ছে একটু সবাই জানতে চাচ্ছেন। ফোরকান হোসেন বলছেন আপু এই বাজেট হয়ে কোনো লাভ নেই জনগণের। গ্রামের ছেলে নয়ন রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন মোবাইলের কল রেট বাড়ানো হয়েছে, তো হ্যাঁ সেটিও জানাবো। শামীম খান রয়েছেন আপু কেমন আছেন? ভালো আছি। ইমরান আলী রয়েছেন, আমি বগুড়া থেকে শুনছি। মামুন রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন কেমন রয়েছেন। কনক বণিক রয়েছেন আপু কেমন আছেন? ভালো আছি। এমডি ইভান রয়েছেন আপু তেলের দাম কি কমছে কিনা? হ্যাঁ সেটিও বলবো। ওমর ফারুক রয়েছেন আমি আপনার লাইভ অল টাইম দেখি, আপনার লাইভ না দেখলে ভালো লাগে না, যখন মিস করি নেক্সট টাইমে দেখি। অসংখ্য ধন্যবাদ ওমর ফারুক আপনাকে, আমাদের একেবারে নিয়মিত দর্শক হয়ে গেছেন, আমাদের ভক্ত বলা যায় নিউজ হান্টের। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে এই নিউজ হান্টের পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা রইল। আশা করছি প্রতিদিনই আমরা আপনাকে সাথে পাবো। আব্দুল কুদ্দুস বলছেন ল্যাপটপের দাম কি কমবে? হ্যাঁ সেটিও জানাবো। এসবি শরীফ হাসান নীলয় রয়েছেন, অনেক সুন্দর লাগে আপু। হ্যাঁ মনেম বলছেন মৌসুমি, আচ্ছা তুমি সাধারণ মানুষের কথা তুমি তুলে ধরো, সরকারকে আগে বলো দুর্নীতিবাজদের দল থেকে বের করতে। আচ্ছা, যারা দুর্নীতিবাজ তারা কিন্তু সরকারি দলীয় হলেও কিন্তু তারা ছাড় পান না, সেটি আপনারা নিশ্চয়ই জানেন। এবং যারা সরকারি দলীয় দুর্নীতিবাজ তাদেরও কিন্তু বিচারের সম্মুখীন হতে হচ্ছে, বিচারের মুখোমুখি কিন্তু হতে হচ্ছে। মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলছেন মৌসুমি আপু মোবাইলে কল রেট কমানো হয়েছে জানাবেন? হ্যাঁ জানাবো। এমডি ইমরান আলী রয়েছেন, ওই সব একটু বলেন। হ্যাঁ বলবো। রিপোর্টার বাবু বলছেন বাগেরহাট থেকে দেখছি নিউজ হান্ট পরিবারের সদস্য এবং আমার মাধ্যমে লাইভ দেখছি সদর থানার সহকারী দারোগা হাবিব ফরহাদ মাসুদ বুলু। ধন্যবাদ মৌসুমি আপা। হ্যাঁ আপনার মাধ্যমে অনেকেই দেখছেন আমাদের লাইভ এবং প্রতিদিনই দেখেন, অসংখ্য ধন্যবাদ বাবু আপনাকে, আপনার বন্ধুদেরকে আপনাদের বন্ধুদের কাছে আমাদের নিউজ হান্ট পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বাবু। তোমাকে খুঁজছি, তিনি বলছে আমি কয়রা খুলনা থেকে দেখছি। মোহাম্মদ আরিফ হোসেন, অসংখ্য ধন্যবাদ। আরিফ আলামিন রেজা রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আপু কেমন আছেন? প্রবাসীদের অনুদান কি বাড়ছে? আমিও মাসুম রুহুল আমিন মালদ্বীপ থেকে দেখছেন। আচ্ছা মালদ্বীপ থেকে আমাদের সঙ্গে দুজন যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি একটু নামটা পড়তে চাই আরেকবার। মালদ্বীপ থেকে যারা যুক্ত হয়েছেন আমার সঙ্গে, মাসুম রুহুল আলামিন রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে মালদ্বীপ থেকে আমাদের অনেক দর্শক আমাদেরকে দেখছেন। এমডি রাসেল রয়েছেন, কোন জিনিসের দাম কম বেশি হয়েছে তাই? আচ্ছা আসলে আমাদেরকে কিন্তু যারা কমেন্ট করেন তাদের কমেন্টগুলো পড়তে হয়, আপনাদের কমেন্ট যদি আমি না পড়ি সেটাও কিন্তু আপনারা মন খারাপ করেন যে আমার কমেন্ট পড়া হয়নি। ফরিদ খান রয়েছেন আপু আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, বাজেট সম্পর্কে আমাদের কিছু জানাবেন? অবশ্যই জানাবো ভাইয়া। ইমরান আলী জিও বলছেন বলেন একটু। আচ্ছা ইয়াসিন আরাফাত, আচ্ছা এমডি রমজান উদ্দিন রেজা বলছেন গরিবের বাজেট কি কি দাম বাড়ছে? আচ্ছা শাহাবুদ্দিন শিহাব, তিনি বলছেন আমি কুয়াকাটা থেকে দেখছি। মিনহাজ রহমান মনি রয়েছেন নাটোর থেকে। হাজি গিয়াসুদ্দিন চৌধুরী রয়েছেন চট্টগ্রাম থেকে। জাকির হোসেন রয়েছেন সিগারেটের রেট বেড়েছে কি? হ্যাঁ সিগারেটের দাম বেড়েছে। এমডি ইমরান আলী রয়েছেন এগুলো। আচ্ছা এমডি অনিক আহমেদ রয়েছেন অর্থ বছরের বাজেটে, আচ্ছা তিনি সিগারেটের দাম বেশি চাই, ওষুধের দাম কম চায়, তিনি সেটা বলছেন। সুহেদ আহমেদ রয়েছেন, নয়ন রয়েছেন আমার সঙ্গে। কামরুল রয়েছেন মালয়েশিয়া থেকে, অসংখ্য ধন্যবাদ কামরুল প্রতিদিন যুক্ত হওয়ার জন্য। মহিন খান রয়েছেন। শাহ আলম সর্দার বলছেন বিশাল অঙ্কের এই বাজেট বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণ নিতে হবে প্রায় লক্ষ কোটি টাকা। এই ঋণের টাকা জনগণের উপর কেমন প্রভাব পড়বে বলে মনে করছেন? হ্যাঁ সেটিও আমি জানাবো। আসলে যে
বাজেটের প্রভাবটি আসলে জনগণের উপর কীভাবে পড়বে এবং যদি ঋণ নেওয়া হয় সেটির জন্য কী প্রভাব পড়বে সাধারণ জনগণের উপরে সেটিও আমি জানাবো। চন্দন মিয়া দুবাই থেকে দেখছেন, মহিন খান রয়েছেন আমার সঙ্গে, হ্যালো বলছেন। এমডি সাদিকুর আলী সিকান্দার রয়েছেন, এমডি শফিক হোসেন নিলয় রয়েছেন। আপু, স্কুল ক্লাস চলবে না? এখনও স্কুল কলেজ খোলার কোনো সিদ্ধান্ত হয়নি, 12 তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে, তারপর নিশ্চয়ই জানাবো। ইমরান আলী জিও রয়েছেন, আর কতক্ষণ দেরি করবো? আচ্ছা, অনেকেই আমার কাছ থেকে এই তথ্যটি জানতে চাচ্ছেন, আমি একটু তাদের জন্য একটু পড়ে শোনাতে চাই আসলে কোন কোন জিনিসের দাম বেড়েছে এবং কোন কোন জিনিসের দাম কমেছে। যারা আমাকে মন্তব্য করছেন তারা মন্তব্য করতে থাকুন। আগে কি আমি যেগুলোর দাম কমেছে সেগুলো একটু জানাই, তারপরে যেগুলো বেড়েছে সেগুলো আমি জানাবো। আচ্ছা, যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন সবাই মন্তব্য করতে থাকুন, আমি সবারই মন্তব্য পড়ে শোনাতে চাই। ছোট করে আপনারা মন্তব্য করতে থাকুন, আমি সবার মন্তব্য পড়ে শোনাতে চাই। এবং বাজেটে কী কী দাম বাড়লো, আমি এখন যেগুলো দাম কমে গেছে, আসলে সবাই অনেকে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে শোনার জন্য, আমি কমেন্টগুলো পরে পড়ছি। আমি আগে খবরটি দিয়ে দিই আপনাদেরকে, যেগুলো কমেছে সেটি আগে একটু জানাতে চাই। কোন কোন পণ্যের দাম আসলে কমেছে, কমতে পারে। আসলে এটি যেহেতু প্রস্তাবিত বাজেট, এটি কিন্তু এই বাজেটের পণ্যের যে দাম ওঠানো এবং কমানো বাড়ানো সেটি কিন্তু প্রস্তাবনা এটি, এবং পরে কিন্তু সেটি অনুমোদন হবে। তার আগে যেসব বাজেটে পণ্যর দাম বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং কমানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। যেসব পণ্যের দাম কমতে পারে, আমি কমার বিষয়টি আগে আপনাদেরকে বলছি, অনেকেই মানে অস্থির হয়ে গেছেন জানার জন্য। 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের কর হার কমানো হয়েছে, এতে এসব পণ্যের দাম কমতে পারে। উল্লেখ্য, বাজেটে শুল্ক করের প্রস্তাব ঘোষণার পরই কার্যকর হয়। বাজেটে শুল্ক কর বাড়ানো বা কমানোর যে প্রস্তাব করা হয় তা বাজেট ঘোষণার পরপরই কার্যকর হয়। আচ্ছা, যেসব পণ্যের দাম কমবে, প্রথমটি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। দাম কমতে পারে স্যানিটারি ন্যাপকিনের। আমি যারা মেয়েরা রয়েছেন তাদের জন্য বলছি, স্যানিটারি ন্যাপকিনের দাম কমছে কারণ 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত ন্যাপকিনের সমুদয় মূল্য সংযোজন কর অর্থাৎ যে ভ্যাটটি রয়েছে সেটি অব্যাহতি দেওয়া হয়েছে, এবং এই কর অব্যাহতি দেওয়ার কারণে কাঁচামাল আমদানিতে ভ্যাট অব্যাহতির সুবিধা 2 বছরের জন্য বাড়ানো হয়েছে। এই জন্য স্যানিটারি ন্যাপকিনের দাম বাড়ছে, এটি একটু ভালো খবর মেয়েদের জন্য। এবং আরেকটি জিনিসের দাম কমছে, সেটি হচ্ছে করোনার কিট। এটিও খুবই জরুরি, কারণ করোনার কিটটি আমাদের এই মুহূর্তে খুবই একটি জরুরি আইটেম। সেটি বলা হচ্ছে সুরক্ষা সামগ্রীতে শুল্ক অব্যাহতি সুবিধা আগেই ছিল, এবার করোনা শনাক্তের RT-PCR কিট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। করোনা কিটের দাম কমছে এবং শৌচাগারের প্যানের দাম কমছে। গ্রামের মানুষের স্যানিটেশন সুবিধা বাড়াতে দেশে উৎপাদিত লং প্যানেল সম্পূরক শুষ্ক তুলে নেওয়া হয়েছে, এতে 10% সম্পূরক শুষ্ক ছিল। আগের যে শুল্কটি ছিল সেটি উঠে নেওয়া হয়েছে, এবং গ্রামের মানুষের কাছে আসলে স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়ার জন্য শৌচাগারের যে প্যানগুলো রয়েছে সেটির দাম কমানো হয়েছে। আচ্ছা, অটিজম সেবা যেটি রয়েছে, অটিজম সেবারও দাম কমছে, এই সেবার উপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। মেডিটেশন সেবার উপর ভ্যাট অব্যাহতি 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। ইস্পাতের দাম কমছে, ইস্পাতের উপর সুনির্দিষ্ট শুল্ক টন প্রতি 1500 টাকা থেকে কমিয়ে 500 টাকা করা হয়েছে, সেটি দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এবং মুরগি এবং মাছের খাবারের দাম কমছে, এটি কিন্তু সবই প্রস্তাবনা। উপকরণ আমদানিতে রিয়াতি সুবিধা দেওয়া হয়েছে, এতে মুরগি, মাছ ও গবাদি পশুর খাবারের দাম কমানোর সুযোগ তৈরি হবে। অর্থাৎ যেসব পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে আমি সেই পণ্যগুলোর কথাগুলো বলছি আপনাদেরকে। মুরগি এবং মাছের খাবারের দাম কমতে পারে, ক্যান্সারের ওষুধের দামও কমতে পারে। ক্যান্সারের ওষুধ উৎপাদনে কাঁচামাল আবার শুল্ক ছাড় দিয়েছে সরকার, এতে ক্যান্সারের ওষুধ উৎপাদনে ব্যয় কমবে। এছাড়া ওষুধ শিল্পের আরও কিছু কাঁচামাল শুল্ক ছাড় দেওয়া হয়েছে, এটিও কমবে। ক্যান্সারের ওষুধের কথা আপনাকে বললাম। এবং মেডিকেল ডিভাইস যেটি রয়েছে, বেশ কিছু মেডিকেল যন্ত্রাংশ উৎপাদনে উপকরণ আমদানিতে রিয়াতির সুবিধা দেওয়া হয়েছে, অর্থাৎ এর জন্য মেডিকেল ডিভাইসের দাম কমতে পারে। এছাড়া দেশি LPG সিলিন্ডারের দামও কমতে পারে। আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা কিন্তু মন্তব্য করছিলেন যে LP গ্যাসের দাম কমেছে কিনা। হ্যাঁ, তাদের সুবিধার্থে বলছি, দেশি যে LP সিলিন্ডারটি রয়েছে সেটিরও দাম কমতে পারে। দেশে LPG সিলিন্ডার উৎপাদনে কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা দেওয়া হয়েছে, এই সুবিধার কারণে আসলে LPG সিলিন্ডারের দাম কমতে পারে। এছাড়া দেশি খেলনার দাম কমছে, দেশি খেলনা উৎপাদনের উপকরণ আমদানিতে রিয়াতির সুবিধা দিয়েছে সরকার, তার মানে দেশি খেলনার দামও কমে যাচ্ছে। এটা শিশুদের জন্য সুখবর।
কমতে পারে আর কি। এটি সব কিছুই প্রস্তাবনা, সেটি নিশ্চয়ই আবারও অনুমোদনের অপেক্ষা রয়েছে। অনুমোদন হলে সেটি আসলে চূড়ান্তভাবে বলা যাবে যে এসব পণ্যের দাম কমছে কিংবা বাড়ছে কিনা। ডায়ালাইসিসের টিউব, এটি হচ্ছে ডায়ালাইসিস সেবার ব্যবহার করা ব্লাড টিউবিং সেটের কর কমানো হয়েছে। অর্থাৎ যারা ডায়ালাইসিস করেন, যারা পেশেন্ট রয়েছেন, তাদের যে টিউবটি ব্যবহার করা হয়, যারা কিডনি জটিলতায় ভোগেন এবং বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যায় ভোগেন, তাদের জন্য কিন্তু ডায়ালিসিসের অনেক ধরনের টিউব রয়েছে এবং সেই টিউবের দামটিও হয়তো বা কমতে পারে। প্রস্তাবনায় দাম কমানোর সুপারিশ করা হয়েছে, প্রস্তাবনা দেওয়া হয়েছে বাজেটে, প্রস্তাবিত অর্থ বাজেটে সেটি বলা হচ্ছে। এবং যারা জানতে চাচ্ছেন কোন কোন পণ্যের দাম কমবে, আমি একটু তাদেরকেও আশ্বস্ত করতে চাই কোন কোন পণ্যের দাম বাড়তে পারে সেটি একটু আপনাদেরকে পরিশোনায়। অনেকে অস্থির হয়ে গেছেন এটি জানার জন্য। আমি কমেন্টে পরে ফিরছি, আপনারা মতামত লিখতে থাকুন। আপনারা যারা শুনলেন যে কোন কোন পণ্যের দাম কমছে, এই পণ্যগুলোর দাম কমাতে আপনাদের আসলে কী কী সুবিধা হবে, আপনারা আসলে এই বাজেটকে কতটুকু জনবান্ধব মনে করছেন এবং কতটুকু স্বাগত জানাচ্ছেন এই বাজেটকে, এবং এই বাজেটে জনগণের করোনাকালীন সময়ে কতটুকু জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই বাজেটে, সেটি আপনারা আমাদেরকে লিখে পাঠান। আপনাদের সবার মতামত আমরা খুব গুরুত্ব সহকারে পড়ে শোনাই এবং আমাদের পাঠক এবং দর্শক যারা রয়েছেন তাদের কাছে শেয়ার করি, নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি একটু যেসব পণ্যের দাম বেড়েছে সেটি একটু পড়ে শোনাই। 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের শুল্ক কর বৃদ্ধি করা হয়েছে, এতে এসব পণ্যের দাম বাড়তে পারে। আচ্ছা, পণ্যের শুল্ক কর বৃদ্ধি করা হয়েছে, এতে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশের সময় এসব পণ্যের উপর শুল্ক বৃদ্ধির কথা জানান। এবার আমি একটু জানাচ্ছি যে কোন কোন পণ্যের উপর শুল্ক বাড়ানো হয়েছে, অর্থাৎ কর বাড়ানো হয়েছে। সেটি হচ্ছে, আপনারা অনেকে বলছেন যে মদের কথা বলেছেন, অর্থাৎ অ্যালকোহলের উপরে শুল্ক বৃদ্ধি করা হচ্ছে। অ্যালকোহলে বর্তমানে মদ আমদানিতে অন্যান্য শুল্কের সঙ্গে 5% অগ্রিম কর নেওয়া হয়। নতুন বাজেটে এটা বাড়িয়ে 20% আরোপের প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ 20% নতুন বাজেটে যে শুল্ক প্রস্তাবটি সেটি আরও 20% বাড়ানো হয়েছে মদের ক্ষেত্রে, অর্থাৎ মদের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রস্তাবিত বাজেটে, সেটি বলা হয়েছে। একই সঙ্গে ফলের দাম বেড়ে যাচ্ছে। এটি আসলে যারা জনসাধারণ রয়েছেন, যারা ফল যারা পছন্দ করেন, ফলপ্রেমী যারা রয়েছেন, তাদের জন্য একটু খারাপ খবর যে ফলের দাম বেড়ে যেতে পারে। আসলে সবগুলোই প্রস্তাবনা এখনও প্রস্তাবিত আকারে রয়েছে। প্রস্তাবিত বাজেটে যে পণ্যের দাম বাড়ানোর কথা বলা হয়েছে সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ফলের দাম বেড়ে যেতে পারে। এখন ফল আমদানিতে 5% অগ্রিম কর দিতে হয়, এবারে বাজেটে এটি বাড়িয়ে 20% আরোপের প্রস্তাব করা হয়েছে, ফলে আমদানি করা ফলের দাম বাড়তে পারে। তার মানে আমদানি করা যেসব ফল আমরা খাচ্ছি, বাইরের দেশ থেকে যেসব ফল আসছে, সেগুলো ফলের দাম কিন্তু আবারও বেড়ে যাচ্ছে। আরেকটি প্রসাধনী সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে। এটি একটু মেয়েরা প্রসাধন ব্যবহার করেন তাদের জন্য একটু দুঃসংবাদ বলতে পারেন। প্রসাধনী সামগ্রীতে আমদানি সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, ফলে এই সব পণ্যের দাম বাড়তে পারে। অর্থাৎ যারা প্রসাধন ব্যবহার করেন, বাইরে থেকে যেসব আমদানি আনা হয় বিদেশি কসমেটিক্সগুলো, সেগুলোর দাম বেড়ে যেতে পারে, সেটি বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। আরেকটি জিনিসের দাম বাড়তে পারে, সেটি হচ্ছে সিগারেট, গুল, জর্দা। অনেকে কিন্তু সিগারেটের কথা বলেছে যে সিগারেটের দাম বাড়ানো হচ্ছে কিনা। হ্যাঁ, সেটিও বাড়ানো হচ্ছে। সিগারেট, গুল, জর্দা এই তিনটি পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে এই তিনটি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে, ফলে সিগারেট সহ তামাকজাত পণ্য, গুল, জর্দার দাম বাড়তে পারে। এটি আরেকটি খবর। আরেকটি হচ্ছে যে জুসের দাম বাড়তে পারে। আসলে বিশেষ করে যেগুলো আমদানি নির্ভর পণ্যগুলো রয়েছে, আমরা দেখছি যে সেগুলোতেই বাড়তি সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে, ফলে আসলে এই আমদানি নির্ভর যে পণ্যগুলো রয়েছে সেগুলোরই দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। জুসের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, আমদানি করা জুসের উপর বাড়তি সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে, ফলে এই পণ্যের দাম বাড়তে পারে। আচ্ছা, আরেকটি পণ্যের দাম বাড়তে পারে, সেটি হচ্ছে বিদেশি টাইলস। আমি আসলে সব পণ্যের নামগুলো একটা একটা করে পড়ে শোনাচ্ছি। যারা জানতে চাচ্ছেন যে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে, স্পেসিফিকভাবে আমি সবগুলো পণ্যের কথা বলছি এবং কোন কোন পণ্যের দাম কেন বাড়বে এবং সেখানে কত % আসলে বাড়তি শুল্ক কর আরোপ করা হয়েছে, সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, যেসব কারণে দামগুলো বাড়তে পারে সে কারণগুলো সহ কোন কোন আইটেমের দাম বাড়তে পারে সেটি আমি আপনাদেরকে স্পেসিফিকলি বলছি। এছাড়াও বাড়তে পারে বিদেশি টাইলস, যেটি বলছিলাম আমদানি করা টাইলসের উপর বাড়তি সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, ফলে এই পণ্যের দাম বেড়ে যেতে পারে। যারা বাড়ি করছেন বিদেশি টাইলসের নিয়ে চিন্তা করছেন তাদের জন্য একটু দুঃসংবাদ, তাদের আসলে আমদানি করা টাইলসের দাম বেড়ে যেতে পারে প্রস্তাবিত বাজেটে। আরেকটি রয়েছে কিচেন ওয়্যারের দাম বেড়ে যেতে পারে। কিচেন ওয়্যারের পণ্যের আমদানিতে বাড়তি ভ্যাট আরোপের প্রস্তাব করা এই পণ্যের দাম বাড়তে পারে, অর্থাৎ কিচেন ওয়্যারের দাম বেড়ে যাচ্ছে। আরও যেসব পণ্যের দাম বাড়বে আমি একটু বলে যাই আপনাদেরকে। আমদানিকৃত মোবাইল ফোন, অনেক পাঠক এবং দর্শক আমাদেরকে মন্তব্য করেছেন, মোবাইল ফোনের কথা বলছিলেন, তাদের জন্য বলছি আমদানিকৃত মোবাইল ফোনের দাম বেড়ে যেতে পারে, মাশরুমের দাম বেড়ে যেতে পারে, আমদানিকৃত মাংসের দাম বেড়ে যেতে পারে, মিষ্টিজাত কনফেকশনারির দাম বেড়ে যেতে পারে।
এমনকি গাড়ির সুরক্ষা কাচ, বার ও রড, 250 ওয়াটের বেশি ক্ষমতা সম্পন্ন মোটর, খনিজ তেল, সাবান, কার্নিভাল এন্টারটেনমেন্ট আর্টিকেলস, ইন্ডাস্ট্রিয়াল সল্ট, আমদানিকৃত লোহার তার ও রাইস ব্যান অয়েল এসবেরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটি প্রস্তাবিত বাজেটে বলা হচ্ছে। এসব পণ্যেরও দাম বেড়ে যেতে পারে। প্রস্তাবিত বাজেটে তেমনটি বলা হচ্ছে। আমি একটু যারা জানতে চাচ্ছেন আমি একটু সবার কাছে পড়ে শোনাবো শিক্ষা খাতে কত বাজেট রয়েছে এবং মহামারী যে করোনাটি রয়েছে সেটি মোকাবেলায় কত টাকা বাজেট রয়েছে, সব কিছু আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আমি তার আগে একটু কিছু কমেন্ট করতে চাই। অনেক পাঠক আমাকে কমেন্ট করছেন, আমি আগে কিছু কমেন্ট পড়ে আসি, তারপর আবার ফিরবো খবরে। মামুন রয়েছেন, আচ্ছা HM হিমেল রয়েছেন, তিনি বলছেন আপনার উপস্থাপনা অনেক সুন্দর, শুভকামনা। আচ্ছা নাজমুল ইসলাম সোহান রয়েছেন, আপু আপনি কেমন আছেন? আমি নিয়মিত সদস্য, আমাকে আলুর দাম বলবো। আচ্ছা আলুর দামে কিন্তু এখানে কোনো কথা, আলু তো আমাদের বাংলাদেশে উৎপাদিত পণ্য, সেখানে বাড়তি শুল্ক আরোপের কোনো সম্ভাবনা নেই। জামাল হাওলাদার রয়েছেন, তিনি বলছেন রোহিঙ্গারা নাকি 5,000 টাকা করে দাবি করছে সরকারের কাছে, এটা কি সত্যি আপু? আচ্ছা এটিও আমি আপনাদের কাছে জানাবো। HM হিমেল রয়েছেন, আপনার উপস্থাপনা অনেক সুন্দর, শুভকামনা। অসংখ্য ধন্যবাদ হিমেল। MD সাইদুল ইসলাম বলছেন আসসালামু আলাইকুম। HM হিমেল রয়েছেন, আপনার উপস্থাপনা অনেক সুন্দর, শুভকামনা। HM হিমেল, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করবার জন্য। সামির RH সৌদি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সাইদুল ইসলাম বলছেন আপু কেমন আছেন? ভালো আছি। আবু বকর সিদ্দিক বলছেন কোথায় অবস্থান করছেন? আপু আমি এই মুহূর্তে সংসদ ভবনের সামনে রয়েছি, যেখানে কিছুক্ষণ আগে বাজেট অধিবেশন শেষ করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আকলিমা আক্তার বলছেন ময়মনসিংহ থেকে দেখছি আপু, আপনি যেখানে আছেন ওইটা কি কোন জায়গা? আচ্ছা এটা আমি জাতীয় সংসদ ভবনের সামনে রয়েছি এই মুহূর্তে, যেখানে বাজেট অধিবেশন চলছিল সকাল থেকে। HM হিমেল, আচ্ছা আনিক আহমেদ বলছেন অর্থ বছরে বাজেটে বিড়ির দাম বেশি, তাই আশা ওষুধের দাম কম, তিনি বলছেন। হিমেল রয়েছেন, তিনি একই, হ্যাঁ আপনার মন্তব্য পড়েছি আমি, অসংখ্য ধন্যবাদ হিমেল মন্তব্য করবার জন্য। সুহেদ আহমেদ বলছেন বাজেটে কি সরকার বান্ধব না জনবান্ধব? সেটি নিশ্চয়ই আপনারা বলবেন, কারণ আপনাদের কিন্তু আমরা পড়ে শোনাচ্ছি যে কোন কোন পণ্যের দাম কমছে, কোন কোন পণ্যের দাম বাড়ছে। বিশেষ করে এই করোনাকালীন সময়ে, মহামারীকালীন সময়ে আপনারা এই বাজেটকে কীভাবে দেখছেন, সেটি জনবান্ধব নাকি সরকার বান্ধব? আপনারা মন্তব্য করে পাঠান আমাদেরকে, আপনাদের মন্তব্যগুলো আমি পড়ে শোনাতে চাই। KM উদ্দিন বলছেন সরকারি নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর জন্য কোনো সম্ভাবনা রয়েছে কিনা একটু জানাবেন। হ্যাঁ সেটিও আমি পড়ে শোনাবো। মোবারক বলছেন, আলমগীর রেজা রয়েছেন, মইদুল মুক্তার রয়েছেন, HM হিমেল রয়েছেন। MD জাহাঙ্গীর আলম বলছেন, আচ্ছা তিনি বলছেন গরিব মারার বাজেট। মোহাম্মদ শাহজাহান বলছেন, সাব্বির সিদ্দিকি, MD ফারুক হোসেন রয়েছেন আমার সঙ্গে, MD জুয়েল রয়েছেন, বাজেটে কি দাম কমেছে? আচ্ছা আবুল মনসুর রয়েছেন কাতার থেকে, অসংখ্য ধন্যবাদ আবুল মনসুর। মোহাম্মদ কামরুল রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আপু কিছুদিন আগে শুনছিলাম প্রবাস থেকে রেমিটেন্স পাঠালে 4% দেবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে তো এখনও হচ্ছে না। আচ্ছা আবার একটু লিখে পাঠাতে হবে। লিয়াকত রয়েছেন চট্টগ্রাম থেকে, ভালোবাসার লাল গোলাপ বলছেন ঢাকা থেকে। MD অনিক আহমেদ বলছেন বিষের দাম কম, সব কিছুর দাম বেশি। আচ্ছা লাভলু মিয়া বলছেন জীবনযাত্রার মান বাড়ানোর জন্য কর্মহীন মানুষদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আচ্ছা সেটিও জানাবো। উসমান কবির রয়েছেন, তিনি বলছেন খাদ্যদ্রব্যের দাম কমিয়ে দেওয়া হোক, তাহলে। SM সোহেল রয়েছেন, মোহাম্মদ ফয়সাল মাহমুদ রয়েছেন, ইয়াসিন আরাফাত রয়েছেন, SK শরীফ রয়েছেন আমার সঙ্গে, MD ইমরান আলী রয়েছেন। রুজেল আহমেদ বলছেন টিকটকের কি সমাধান হলো আপু? জানাও টিকটক বন্ধ হচ্ছে আমরা, হ্যাঁ সেটি অবশ্যই। জাহিদুল ইসলাম মেহেদি রয়েছেন, কাজী মেহেদি হাসান অভ্র রয়েছেন আমার সঙ্গে, ইয়াসিন আরাফাত রয়েছেন। MD জুয়েল রয়েছেন, রডের দাম কমেছে তিনি বলছেন। OF সোহেল রানা রয়েছেন পাবনা থেকে দেখছি। সুহেদ আহমেদ বলছেন ফ্রি ফায়ার, হ্যাঁ। মোহাম্মদ হাবিব হোসেন রয়েছেন, আলামিন রেজা রয়েছেন আমার সঙ্গে, রিয়াদ ফারাবি রয়েছেন, ইয়াসিন আরাফাত রয়েছেন আমার সঙ্গে, সাকিব রয়েছেন, রাকিব রয়েছেন, রবিউল ইসলাম রবিল। আচ্ছা আমি সবারই কমেন্ট পড়বো, তার আগে আমার কাছে কিছু খবর রয়েছে আরও গুরুত্বপূর্ণ, যারা জানতে চাচ্ছেন আসলে যে পণ্যের দামগুলো বেড়েছে এবং কমেছে, একই সঙ্গে করোনা মহামারীকালীন সময়ে যারা গরিব হয়ে পড়েছেন কিংবা যারা চাকরি হারিয়ে ফেলেছেন তাদেরকে আসলে কি করা হচ্ছে, বাজেটে তাদের জন্য কি রয়েছে সেটি একটু আমি পড়ে শোনাতে চাই। আচ্ছা আমি একটু যারা নারী উদ্যোক্তা রয়েছেন তাদের বিষয়ে একটু সুখবর রয়েছে, সেটা আমি একটু পড়ে শোনাতে চাই। বাজেটে যারা নারী উদ্যোক্তা রয়েছেন, আচ্ছা নারী উদ্যোক্তা যারা রয়েছেন তাদের জন্য বাজেটে কি সুখবর রয়েছে সেটা আমি একটু পড়ে শোনাতে চাই। আমি এই মুহূর্তে জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে রয়েছি, বাজেটের আপডেট খবর জানাচ্ছি আপনাদেরকে সংসদ ভবনের সামনের থেকে। আচ্ছা যারা নারী উদ্যোক্তা রয়েছেন
তাদের জন্য বাজেটের সুখবর সেটি জানাচ্ছি। উদ্যোক্তা হিসেবে পুরুষের পাশাপাশি নারীদের সংখ্যা বাড়াতে বাজেটে বিশেষ সুবিধা রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, এসএমই খাত এবং নারীর উন্নয়নে এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ব্যবসায়ের মোট টার্ন ওভারের ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করছে। মন্ত্রী মনে করেন এতে নারী উদ্যোক্তা এবং এসএমই খাত উভয়ই উপকৃত হবে এবং প্রস্তাবিত বাজেটে ২০২১ এবং ২০২২ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬,০৩,৬৮১ কোটি টাকা, যা জিডিপির ১৭.৫%। এটি আমি আগেও বলেছি, এটি দেশের ৫০তম এবং আওয়ামী লীগ সরকারের ২১তম ও বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট। আগামী ২০২০-২১ অর্থ বছরে বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনৈতিক মোকাবেলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা জানতে চাচ্ছিলেন যে করোনা মোকাবেলা আসলে সরকার বাজেটে কী কী রেখেছে, তাদের জন্য বলতে চাচ্ছি যে এবারে অর্থ বছর যে প্রস্তাবিত বাজেটটি রয়েছে সেখানে করোনা ভাইরাস পরবর্তী অর্থনৈতিক মোকাবেলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে বাজেটটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রায় প্রতিটি খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার জোর দেওয়া হয়েছে। বিশেষ করে এই করোনাকালীন সময়ে তথ্য প্রযুক্তি খাতকে জোর দেওয়া হয়েছে এবং তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে ২০২১-২২ অর্থ বছরের জন্য তথ্য প্রযুক্তি বিভাগের জন্য ১,৭২১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। গতবারের বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছিল ১,৪১৫ কোটি টাকা, পরে সংশোধিত বাজেটে সেটি ১,০৩১ কোটি টাকায় নেমে আসে। এবার যেটি হয়েছে সেটি হচ্ছে যে তথ্য প্রযুক্তি খাতে কিন্তু বাজেট বেড়েছে, যেটি গত বছর ছিল ১,৪১৫ কোটি, পরে সংশোধিত হয়ে আরও কমে গিয়েছিল, ১,০৩১ কোটি টাকা হয়েছিল এবং তথ্য প্রযুক্তি বিভাগের জন্য কিন্তু এবার আরও বাড়ানো হয়েছে এবং ১,৭২১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবিত নতুন বাজেটে তথ্য প্রযুক্তি খাতে। আমি একটু নারী উদ্যোক্তার জন্য খবরগুলো জানালাম, আমার কাছে আর কিছু খবর রয়েছে। আরেকটি খবর একটু পড়ে শোনাতে চাই, এটি একটু ব্যতিক্রমী একটি খবর আমার কাছে রয়েছে, যেটি বলা হচ্ছে যে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের চাকরি দিলে কর ছাড় পাওয়া যাবে। এটি একটি খবর, সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তিকে চাকরি দিলে বিশেষ কর ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবে এই কর ছাড় দেওয়ার কথা বলা হয়। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, যদি কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর 10% বা 100 জনের বেশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয়, তবে ওই কর্মচারীদের পরিশোধিত বেতনের 75% বা প্রদেয় করের 5%, যেটি কম বা নিয়োগকারীকে কম রিয়াত হিসেবে প্রদানের জন্য প্রয়োজনীয় বিধান সংযোজনের প্রস্তাব করছে। অর্থমন্ত্রী বলেন যে বর্তমান সরকার দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে সামাজিক ও অর্থনৈতিক মূলধারায় অন্তর্ভুক্তির লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছে এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্যতম একটি অংশ হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ। এই জনগোষ্ঠীর অন্যান্য মানুষের চেয়ে আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে এবং তারা সমাজের মূল ধারার বাইরে রয়েছে। একদমই তাই, আসলে যারা তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন তারা কিন্তু সামাজিকভাবে শুধু নন, তারা পারিবারিকভাবে শুধু নন, অনেকভাবে তারা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে অনেকভাবে তারা বঞ্চিত হচ্ছেন এবং তারা যে মানুষের যে সাধারণ মানুষের যে অধিকারগুলো রয়েছে তারা সেসব থেকে বঞ্চিত এবং এইসব মানুষদের তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য এবার যে সুবিধাটি দেওয়া হচ্ছে, বিশেষ করে তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করবার জন্যই কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবার বাজেটে। যেটি বলা হচ্ছে যে তৃতীয় লিঙ্গের মানুষদের যদি চাকরি দেওয়া হয় কোনো প্রতিষ্ঠানে, সেই ক্ষেত্রে তাদের বেতনের 75% করের 5%, যেটি কম, মানে এটি 10% বা 100 মোট কর্মচারীর 10% বা 100 জনের বেশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নিয়োগ দিলে ওই কর্মচারী পরিশোধিত বেতনের 75% বা প্রদেয় করের 5%, যেটি কম, তার নিয়োগকারীকে কর রিয়াত হিসেবে প্রদানের জন্য প্রয়োজনীয় বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অর্থাৎ কোনো তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তিকে চাকরি দিলে বিশেষ কর ছাড় দেওয়া হবে, সেই প্রস্তাবনাটাই দিয়েছেন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আজকে এই বাজেট প্রস্তাবনায় তিনি কর ছাড়ের কথা বলেছেন। এটি কিন্তু যারা তৃতীয় লিঙ্গের রয়েছেন এবং যেসব প্রতিষ্ঠান তৃতীয় লিঙ্গের কাউকে যদি চাকরিতে প্রবেশ করেন সেক্ষেত্রে তারা কিন্তু এই সুবিধাটি পাবেন, অর্থাৎ তারা চাকরি দিলে কর ছাড়ের সুবিধাটা পাবেন। এটি একটি খবর ছিল আমার কাছে। আচ্ছা, আরেকটি খবর রয়েছে আমার কাছে যে কর্পোরেট কর কমছে, এবার বাজেটে কিন্তু কর্পোরেট কর কমছে। যারা আরেকটি বিষয় জানতে চাচ্ছেন আমার কাছে যে আগামী অর্থ বছর থেকে এক ব্যক্তির কোম্পানি আইন কার্যকর হতে পারে, এটি একটি খবর। মানে আগামী অর্থ বছর থেকে এক ব্যক্তির কোম্পানি আইন কার্যকর হতে পারে। এই ধরনের কোম্পানিগুলোর জন্য 25% কর্পোরেট কর ধার্য করা হয়েছে। আগে এই করের হার ছিল 32.5%। অর্থাৎ এক ব্যক্তির একটি কোম্পানির আইন কার্যকর করা হবে এই আগামী অর্থ বছর থেকে এবং এই ধরনের কোম্পানির জন্য 25% কর্পোরেট কর ধার্য করা হয়েছে।
অর্থাৎ আগে এই করের হার ছিল 32.5%, তার মানে এই করের হারটি কমে যাচ্ছে। প্রস্তাবিত বাজেটে স্টক মার্কেট, নন লিস্টেড ও লিস্টেড কোম্পানির কর হারও কমানো হয়েছে। এটি একটি খবর, যারা স্টক মার্কেটে রয়েছেন, নন লিস্টেড ও লিস্টেড কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোর কর হারও কমানো হয়েছে। এটি একটি খবর আপনাদেরকে দিলাম, এবং একই সঙ্গে লিস্টেড যে কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে সেটিও বলছি যে লিস্টেড কোম্পানির জন্য 25% থেকে 22.5% কর প্রস্তাব করা হয়েছিল। এক ব্যক্তি কোম্পানি নন লিস্টেড কর হার 32.5% ছিল, যা 25% করার প্রস্তাব দিয়েছে সরকার। আচ্ছা, এবার আমি একটু শিক্ষার যে বাজেট রয়েছে সেটি একটু আমি পরিশোধন করতে চাই। অনেকে কিন্তু আমাদেরকে জানতে চেয়েছেন যে শিক্ষায় কি বরাদ্দ বেড়েছে এবার, সেটি একটু পরিশোনায় যে শিক্ষা খাতে কিন্তু বরাদ্দ বেড়েছে এবার বাজেটে, প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 8.67%। আমি একটু খবরটি পরিশোনাতে চাই। নিউজ হান্ট যেটি প্রকাশ করেছে, 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে 71,953 কোটি টাকা। অনেক বড় বাজেট এটি আসলে। 2020-21 অর্থ বছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল 66,207 কোটি টাকা, অর্থাৎ এটি ছিল 66 কোটি টাকা ছিল এটি 2020-21 অর্থ বছরে। এবার 21-22 অর্থ বছরে কিন্তু প্রস্তাবিত বাজেটে সেটিকে বাড়িয়ে 71,953 কোটি টাকা করা হয়েছে, অর্থাৎ শিক্ষায় বাজেটে অনেক বরাদ্দ বেড়েছে। আজকে অর্থমন্ত্রী কিন্তু এই প্রস্তাবিত বাজেটে এই শিক্ষা খাতে বরাদ্দের ঘোষণা দিয়েছেন, বরাদ্দ বাড়ার বাজেটে প্রস্তাবনা করেছেন তিনি। এবং এটি বলা হচ্ছে যে আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 45,639 কোটি টাকা। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ 36,486 কোটি টাকা এবং 9,153 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য। যারা আমার সঙ্গে যোগ দিয়েছেন, যারা শিক্ষা বিভাগে রয়েছেন, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আমি বলছি। মানে এটি প্রস্তাবনা যেটি দেওয়া হয়েছে, শিক্ষা খাতে যেটি বরাদ্দ বাড়ানো হয়েছে তার মধ্যে স্কুল এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য কতটুকু সেটি আমি একটু বলছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ 36,486 কোটি টাকা, 9,153 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 26,314 কোটি টাকা। অর্থাৎ 2021-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে 24,652 কোটি টাকা। শুধুমাত্র শিক্ষা খাতে যে উন্নয়ন বরাদ্দটি দেওয়া হয়েছে সেটিরও পরিমাণ কিন্তু কম নয়। 24,652 কোটি টাকা বরাদ্দর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য উন্নয়ন বরাদ্দ 14,320 কোটি টাকা, 2,310 কোটি টাকা উন্নয়ন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে 8,022 কোটি টাকা। যারা শিক্ষা বিভাগে রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে শিক্ষা খাতে কতটুকু বরাদ্দ বাড়ানো হয়েছে উন্নয়ন এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়নের জন্য কতটুকু বরাদ্দ রাখা হয়েছে সেটি আমি প্রত্যেকটা বিভাগের কথা বললাম, একই সঙ্গে কারিগরি, মাদ্রাসা এবং স্কুলের কথা বললাম। এটি ছিল আরেকটি খবর। আচ্ছা, আমি একটু বলতে চাই বাজেট নিয়ে আসলে বিএনপি নেতারা কি প্রতিক্রিয়া দিয়েছেন। এই খবরটি আমার হাতে রয়েছে, নিউজ হান্ট যেটি করেছে, আমি একটু পড়ে শোনাই। আপনারা যারা আমাদের সঙ্গে কমেন্ট করছেন তারাও তো আমাদের বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন, আপনাদের প্রতিক্রিয়াগুলো আমি পড়ে শোনাবো। তার আগে বিএনপি কি প্রতিক্রিয়া করেছে সেটি একটু আপনাদেরকে জানাতে চাই। স্বাধীনতার 50 বছরে এসে এই আওয়ামী লীগ সরকার অধমর্ণের বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক পরিকল্পনা মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজকে বলেছেন যে জাতীয় সংসদে জীবন ও জীবিকার প্রাধান্য আগামীর বাংলাদেশ প্রতিপাদ্যে বাংলাদেশের 50তম বাজেটে উপস্থাপন করেন আহম মুস্তফা কামাল। 2021-22 বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া আব্দুল মঈন খান মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার 50 বছরে এসে এই আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে যা হলো একটি অধমর্ণের বাজেট। আচ্ছা, মোট বাজেটের 35.56% অর্থাৎ 1/3 বেশি হলো ঘাটতি, যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকে ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি অতীতে এদেশে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বারবার বের করে আনার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খলা মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বারবার বৈদেশিক নির্ভর করে দেশের প্রতিটি শিশুর মাথার জন্মের আগে হাজার হাজার টাকা ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। এবারে বাজেট তার চরম বহিঃপ্রকাশ। এটি আসলে বিএনপির প্রতিক্রিয়া। আপনারা জানেন, যখন যে সরকার ক্ষমতা থাকে, যখন বাজেট
বাজেট যে প্রস্তাবিত বাজেটটি ঘোষণা করা হয় জাতীয় সংসদে, পরপরই কিন্তু বিরোধী দল একটি প্রতিক্রিয়া দেয়। এবারও তার ব্যতিক্রম নয়, বিএনপি সে প্রতিক্রিয়াটি দিয়েছে। আমি বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খানের এই প্রতিক্রিয়াটি আপনাদেরকে জানালাম। তারা কিন্তু এই বাজেটের অনেক সমালোচনা করেছেন, কড়া সমালোচনা করেছেন এবং একই সঙ্গে বৈদেশিক নির্ভর করের কথা তারা বলেছেন এবং প্রতিটি শিশুকে জন্মের আগে তাদের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে তারা এই মন্তব্যটি করেছে বিএনপি নেতারা, এবং এই বাজেটকে তারই চরম বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আমি বিএনপির মন্তব্যটি একটু পড়ে শোনালাম। আচ্ছা, আমি শিক্ষা খাতটা বললাম, এবার একটু পরিবহন খাতের কথা বলি। যারা পরিবহন খাতের খবর জানতে চাচ্ছেন, নিশ্চয়ই আমার সঙ্গে যারা যোগ দিয়েছেন, অনেকেই প্রত্যেকটা সেক্টর থেকে আমার সঙ্গে অনেকে যোগ দেন। শিক্ষা খাতে রয়েছেন, পরিবহন খাতে রয়েছেন, প্রত্যেকটা খাতের বিষয় কিন্তু আমি স্পেসিফিকলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একই সঙ্গে একটু জানাই যে উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে, এটি আরেকটি খবর। আমরা শিক্ষা খাতের কথা বলছিলাম, শিক্ষা খাতে কিন্তু বরাদ্দ বেড়েছে। একই সঙ্গে পরিবহন ও যোগাযোগ খাতেও সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এবার প্রস্তাবিত বাজেটে। সেটি আমি একটু পরিশোনায় নিউজ হান্ট যেটি করেছে আজকে, কিন্তু সারাদিন আমাদের যারা সহকর্মী ছিলেন তারা কিন্তু সকাল থেকেই তৎপর ছিলেন এই বাজেট নিয়ে। আমরা প্রত্যেকটা টিম একসঙ্গে কাজ করেছি এই বাজেটের খবর প্রকাশ করবার জন্য। প্রতিটা মুহূর্তে আমরা নিউজ হান্ট বাজেটের আপডেট খবর জানিয়েছি দর্শকদেরকে। একই সঙ্গে বাজেট অধিবেশনে যে অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করেছেন, প্রস্তাবিত বাজেট, সেটিও আমরা লাইভ করেছি নিউজ হান্টের পক্ষ থেকে, এবং একই সঙ্গে যে লাইভটি প্রচার করা হয়েছে সেটি আমরা নিউজ হান্টে প্রচার করেছি, এবং প্রত্যেকটা মুহূর্তে বাজেটের আপডেট খবর আমরা নিউজ হান্টে প্রকাশ করেছি দর্শকদের জন্য। সেসব খবর থেকে যে আমরা সবাই আজকে অনেক পরিশ্রম করেছি, আমার যারা সহকর্মী রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাজেট নিয়ে সারাদিন আমরা কাজ করেছি। বাজেট ঘোষণা শেষ হওয়ার পরে যে খবরগুলো নিউজ হান্ট প্রকাশ করেছে সেটি একটু আমি একটু পড়ে শোনাই। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। যারা পরিবহন সেক্টর রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আগামী অর্থ বছরে দেশের উন্নয়ন খাতে 2,37,078 কোটি খরচ করবে সরকার, এবং এটি শুধু দেশের উন্নয়ন খাতে। গত কয়েক বছরের মতো 2021-22 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ ব্যয়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তিনি বলছেন যে উন্নয়ন ব্যয়ের 25.8% ব্যয় হবে খাতটিতে। উন্নয়ন বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ 19.7% বরাদ্দ পাচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাত। একইভাবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 15.1%, জ্বালানি ও বিদ্যুতে 11.5%, স্বাস্থ্যে 6%, জনপ্রশাসনে 6.4%, কৃষিতে 5.6%, সামাজিক নিরাপত্তায় 3% ও অন্যান্য খাতে 6.3% বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বিগত কয়েক বছরের ধারা বজায় রেখে উন্নয়ন বাজেটে এবারও সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। আগামী অর্থ বছর পরিবহন ও যোগাযোগ খাতে 61,170 কোটি টাকা এটি বরাদ্দ দেওয়া হচ্ছে, এবং এটি প্রস্তাবনা দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতের জন্য। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে 50,441 কোটি টাকা। নতুন অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত মোট বাজেটের 11.9% বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, আর চলতি অর্থ বছরের বাজেটের 11.2% পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ছিল। আমি আরেকটু বলতে চাই যে জাতীয় সংসদে অর্থমন্ত্রী 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সড়ক ও মহাসড়ক বিভাগে 28,042 কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ে 13,558 কোটি টাকা, নৌ পরিবহন মন্ত্রণালয়ে 4,354 কোটি টাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে 3,983 কোটি টাকা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে 1,420 কোটি টাকা এবং সেতু বিভাগে 9,813 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। আচ্ছা, আমি কিন্তু বাজেটের যে আপডেট খবরগুলো ছিল সেগুলো মোটামুটি দিলাম। আরও কিছু খবর রয়েছে আমার কাছে বাজেট নিয়ে, আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে আমি একটু মন্তব্যগুলো পড়তে চাই। অনেক পাঠক দর্শক আমাদেরকে মন্তব্য করছেন, আসলে মন্তব্যগুলো না পড়লে সেটিও কিন্তু একটু অপরাধ হয়ে যাবে, কারণ অনেকেই কষ্ট করে আমাদেরকে মন্তব্য করেন। শেখ আলম রয়েছেন, শফিকুল ইসলাম শাহবাল রয়েছেন, তিনি বলছেন হ্যাঁ বিড়ি সিগারেটের দাম বেড়েছে। মোহাম্মদ কামরুল বলছেন আপু ভালো ছিলাম, কিছুদিন আগে শুনছি প্রবাস থেকে টাকা পাঠানো ব্যাংকের 4% বোনাস দেবে কিনা সত্য। আচ্ছা, এই বিষয়টি আমি একটু খোঁজ নিয়ে আপনাদেরকে জানাতে হবে। আমার কাছে এই ধরনের কোনো খবর নেই মুহূর্তে, আপডেট পেলে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানাবো। এস শাহিন আলম রয়েছেন, ধানের দাম কি বাড়বে কিনা, না ধানের দাম বাড়ার বিষয়ে এখনও জানতে পারিনি। রোমা সুলতানা বলছেন কিসের দাম কমছে আপু। আপনি কিসের দাম কমছে সেটি কিন্তু আমি আপনাদেরকে একদম পণ্যের নামগুলো ধরে ধরে বলে দিয়েছি, নিশ্চয়ই আপনারা পরবর্তীতে লাইভে গিয়ে দেখতে পারবেন। এস শাহিন আলম বলছেন, আচ্ছা পড়েছি, জাকির রয়েছেন আমার সঙ্গে, শফিক নূর মোহাম্মদ রয়েছেন আমার সঙ্গে, আচ্ছা শেখ মোহাম্মদ জয়নুল আবেদিন রয়েছেন, বাংলাদেশে আমরা আছি আমাদের দেখেন না। আচ্ছা, এমডি মাসুদ রয়েছেন, রডের দাম কি। ফয়সাল আহমেদ বলছেন সরকারি চাকরিতে আবেদনের বয়স সম্পর্কে কোনো আলোচনা হয়েছে কি।
না, এই বিষয়টি এখন আলোচনা হয়নি, নিশ্চয়ই এই বিষয়টা নিয়েও আমরা একটা লাইভ করব। ইয়াসিন মাইজি রয়েছেন, তিনি বলছেন দুর্নীতিবাজদের জন্য কত বরাদ্দ রেখেছে। এমডি জাকির হোসেন রয়েছেন, সিটিতে দাম বাড়ানো হয়েছে আপু। আচ্ছা, শাকিল খান বলছেন আপু আমি মোহাম্মদপুর লালমাটিয়া থেকে দেখছি। শাকিল, অসংখ্য ধন্যবাদ। এমডি মমিনুল ইসলাম মমিন রয়েছেন, তেল, চাল, ডাল, লবণ, ওষুধ, সিগারেট, জর্দা এগুলোর দাম কি বাড়বে? আচ্ছা, হ্যাঁ, জর্দা, সিগারেট, এসব গুল, এসবের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, সেই প্রস্তাবনা দেওয়া হয়েছে, বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মামুন মোল্লা সাংবাদিক, তিনি বলছেন চালের দাম কমানো উচিত। মামুনুর রশিদ রয়েছেন আমাদের সঙ্গে। এমডি হাবিবুর রহমান সোহেল বলছেন সয়াবিন তেলের দাম কি কমছে? সয়াবিন তেলের দাম কিন্তু অলরেডি আগের থেকেই বর্ধিত এবং কয়েক দফা বাড়ানো হয়েছে, আরও বাড়ছে, এবং সেটিও কিন্তু আবারও আন্তর্জাতিক বাজারে যেহেতু দাম বেড়ে যাচ্ছে সয়াবিন তেলের, এই সয়াবিনের দাম ক্রমাগত বাড়তেই রয়েছে, এখনও কিন্তু বর্ধিত দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। জাকেরিয়া ইমাম বলছে মৌলভীবাজার থেকে দেখছি। জসিমউদ্দিন রয়েছেন, তিনি বলছেন মে ইন্ডিয়া সে, আমি একটু পড়তে চাই উনি কি বলছেন, মে ইন্ডিয়া সে দেখ রাহা হুঁ। আচ্ছা, তিনি ইন্ডিয়া থেকে দেখছেন। জসিমউদ্দিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমডি দেলার হোসেন বলছেন মেডিসিনের দাম বাড়ছে কিনা জানতে চাই আপু, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কী রকম? আচ্ছা, নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস রয়েছে সেগুলো তো আসলে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো সবজি রয়েছে, কাঁচা বাজার রয়েছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলো তো আসলে যেভাবে আছে সেভাবেই আছে। স্পেসিফিকভাবে যেগুলো দাম কমছে কিংবা বাড়ছে সেই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে বাজেটে, সেগুলো আমি পড়ে শোনালাম আপনাদেরকে। এমডি মহিউদ্দিন রয়েছেন, মালয়েশিয়া থেকে দেখছেন। আচ্ছা, মাহবুবুর রহমান রয়েছেন, ফুলির দাম মানে, আচ্ছা, মেহেদি হাসান রয়েছেন আমার সঙ্গে। মাহবুব ইসলাম বলছেন লুটপাটের বাজেট কোভিডের সময়। জুনায়েদ আহমেদ রয়েছেন, আমাদের কিছুই দেয়নি। এমডি রাসেল খান বলছেন পুরান ঢাকা থেকে দেখছেন। জাকারিয়া ইমন রয়েছেন, মৌলভীবাজার থেকে দেখছেন। রুমেন আহমেদ রয়েছেন, বলছেন হাই আপু। হেমায়ত রয়েছেন আমার সঙ্গে মালয়েশিয়া থেকে। এমডি মোহাম্মদ ইসলাম মমিন রয়েছেন, তিনি বলছেন রডের দাম কি কমবে কিনা, কমছে আপু জানাবেন। আচ্ছা, আমরা যেটি জানলাম যে টাইলসের দাম কিন্তু বেড়ে গেছে, আমদানিকৃত যে টাইলসগুলো রয়েছে সেটির দাম বাড়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে, বাড়ার সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ কামরুল রয়েছেন, দেশে কি এখন করোনার ভ্যাকসিন দিচ্ছে? করোনার ভ্যাকসিন কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন শুরু হয়নি। যে চীনা ভ্যাকসিন যেটি চলে এসেছে সেটি দেওয়ার কথা ছিল, তবে এখনও নতুন করে রেজিস্ট্রেশন শুরু করা হয়নি। সুমন সরকার বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দরকার। মোল্লা হাসিব বলছেন ফরিদপুর থেকে দেখছেন। আব্দুল ওয়াহিদ বলছেন আমার নাম বললেন না। আচ্ছা, আব্দুল ওয়াহিদ, এই যে বলে দিলাম আপনার নাম। রুমা আক্তার বলছেন কোনটার দাম বাড়বে কোনটা কমবে ক্লিয়ার বললেন। হ্যাঁ, আমি ক্লিয়ারলি একদম প্রত্যেকটা প্রোডাক্টের নাম ধরে ধরে বলেছি কোন কোন প্রোডাক্টের দাম কমছে, কেন বাড়ছে, কেন কমছে, কেন বাড়ার সম্ভাবনা রয়েছে, কেন কমার সম্ভাবনা রয়েছে, সেটিও বলে দিয়েছি। মোবারক রয়েছেন, চারা না হয়তো উনি চালের দাম কি কমবে কিনা আপু সেটি জানার চেষ্টা করেছেন। এমডি আবদুল্লাহ বলছেন লুটপাট করার সুযোগ দেওয়া হয়েছে। এমন কুমার রয়েছে, আলম কুমার রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, ধন্যবাদ আপু। বলছেন হুমায়ুন কবির বলছেন গরিবের খাবারের দাম কি, ধান, চাল, তেল, পেঁয়াজ, চিনি। আচ্ছা, শকেল শেখ রয়েছেন আমার সঙ্গে। মিলন রয়েছেন, আপু ডাল, চাল, তেল এগুলোর দাম কমছে না বেড়েছে? আচ্ছা, আব্দুল গনি রয়েছেন আমার সঙ্গে। আপু চালের দাম কি কমছে না? চালের দাম এখনো কমে নেই। আব্দুল মনসুর রয়েছেন, তিনি বলছেন এ লট অফ থ্যাঙ্কস সিস্টার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মেডিসিনের দাম কি বেড়েছে? আচ্ছা, শফিকুল ইসলাম জীবন রয়েছেন গাজীপুর থেকে আমার সঙ্গে। শফিকুল ইসলাম জীবন, অসংখ্য ধন্যবাদ। শহীদ আহমেদ রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে উচ্চভিলাষী পণ্যের মূল্য বাড়িয়ে বাজেট প্রকাশ করলে সেই বাজেট গ্রহণযোগ্যতা পাবে, অন্যথায় এই বাজেট শুধু ক্ষমতার ধারাবাহিকতা মাত্র। মন্তব্য করেছেন তিনি, তার অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য আপনার। এম জুবাইর সিদ্দিকী বলছেন যুক্ত রয়েছেন আমার সঙ্গে। কেম বেলাল রয়েছেন, 5% শুল্ক থেকে একেবারে 20% প্রস্তাব করা অযৌক্তিক। আচ্ছা, বেলাল তিনি তার মন্তব্য করেছেন। মোহাম্মদ কামরুল রয়েছেন, এই বাজেটে প্রবাসীদের জন্য কোনো সুবিধা দেখছি না। আর তাহের হোসেন বলছেন আপু তথ্য প্রচার মন্ত্রণালয়ের খবর কি? আচ্ছা, কোন খবর জানতে চান ভাই একটু জানান। আব্দুল্লাল ইমরান বলছেন চমৎকার উপস্থাপনা, তথ্যভিত্তিক সংবাদ উপস্থাপনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আব্দুল্লাল ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করবার জন্য এবং যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। আশা করছি শেষ পর্যন্ত আপনাদেরকে সাথে পাবো। রহিম ইসলাম রয়েছেন আমার সঙ্গে। আপু ঈদ সামনে কি কাঁচা বাজারের বাজেট তৈরি হয়েছে? আচ্ছা, কাঁচা বাজারে কোনো কিন্তু খবর এই মুহূর্তে নেই। সাকিব রাকিব বলছেন ফরিদপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের কমেন্ট বক্সে কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া হচ্ছে, আপনারা সবাই সেখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। ইউটিউব চ্যানেলে গিয়েও আমাদের এই লাইভ ভিডিওটি আপনারা একই সঙ্গে উপভোগ করতে পারেন এবং আমাদের ফেসবুকে গিয়েও আপনারা এই লাইভগুলো দেখতে পারেন। আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে উপভোগ করতে পারেন। একই সঙ্গে আমাদের যারা আপনারা এই লাইভগুলো আমাদেরকে দেখছেন, যাদের নাম আমি বলছি, যাদের কমেন্ট পড়ছি, প্রতিদিন আপনাদের সঙ্গে আমার একটা সংযুক্তি রয়েছে এবং আন্তরিকতার জায়গা রয়েছে। এই জায়গা থেকেই দাবি যে করছি, অনুরোধ করছি আপনারা সবাই আমার এই লাইভ ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা সবাই শেয়ার করলে অনেকেই কিন্তু জানতে পারবে যে আসলে
হ্যাঁ, আপনারা কিন্তু সবাই জানতে পারবেন যে আসলে প্রত্যেকটা যারা আপনার বন্ধুরা রয়েছেন ফেসবুক বন্ধুরা যারা রয়েছেন তারাও কিন্তু আপনার মাধ্যমে আমাদের সব খবরগুলো আপডেট খবর জেনে যাবেন। এবং এই যে বাজেট আজকে উপস্থাপন করা হলো, প্রস্তাবিত বাজেট যেটি জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে, সেটিতে আসলে জনবান্ধব কিনা, জনগণের জন্য কি কি সুবিধা রাখা হয়েছে এবং একই সঙ্গে কোন কোন জিনিসের দাম বাড়ছে, কোন কোন জিনিসের দাম কমছে, সেটিও কিন্তু তারা জানতে পারবেন আপনার এই শেয়ারের মাধ্যমে। আশা করছি আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, এবং আপনাদের এই একটি লাইক এবং শেয়ার আমাদেরকে কাজের অনেক বেশি অনুপ্রেরণা দেয় এবং আমরা অনেক বেশি গর্বিত অনুভব করি যখন আপনারা মন্তব্য করেন, চমৎকার চমৎকার মন্তব্য করেন আমাদেরকে। এমডি রেজাউল করিম রয়েছেন, লাবু খান রয়েছেন, শফিক রয়েছেন আমার সঙ্গে, এমডি মঞ্জু রয়েছেন ব্রুনাই থেকে, অসংখ্য ধন্যবাদ মঞ্জু আপনাকে। নাসির জমাদার রয়েছেন। আচ্ছা, তিনি বলছেন আপু পৌরবাসীদের জন্য কিছু আছে নতুন করে এই বাজেট আছে। পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যে বাজেটগুলো সেগুলো কিন্তু সেখানে চলে যায় এবং সিটি কর্পোরেশন থেকে এবং পৌরসভা থেকে সেই বাজেটগুলো পরবর্তীতে ঘোষণা করা হয় এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভার যে বাজেটগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে আরেকটি লাইভ করে জানিয়ে দিতে পারবো। আমি এখন রয়েছে মূল বাজেট নিয়ে। সুহাদ আহমেদ বলছেন গত বাজেটেও শিক্ষা খাতে বড় বাজেট হয়েছিল। আমার কথা হচ্ছে 2 বছর শিক্ষা খাতে তেমন ব্যয় আমাদের চোখে পড়েনি, কারণ করোনার জন্য শিক্ষা বিরতিতে ছিল সবাই। এখন ওই বাজেটের উচ্ছিষ্ট টাকাগুলো হিসেবে কি হবে? আচ্ছা, শহীদ আহমেদ তিনি ভালো মন্তব্য করেছেন, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। যারা যারা মন্তব্য করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সুচিন্তিত মতামতগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাবিবুর রহমান ব্রাসেল তাবদার রয়েছেন, তিনি বলছেন আমি সাউথ আফ্রিকার এই বাজেট সরকারের দুর্নীতি বাজেট, জনগণের বাজেট হয় নাই। তিনি তার মন্তব্য করেছেন। শাকিল খান বলছেন আপু গরুর দাম বাড়ানো হচ্ছে। আচ্ছা, আরেকজন আরবিতে তার সাদেক রয়েছেন, ম্যাডাম গরিবের কোনো বাজেট আছে কি না? আচ্ছা, দুর্জয় সরলা তিনি রয়েছেন আমাদের সঙ্গে। সোহেল আমিনাথ বলছেন এই বাজেটের টাকা সব চুরি হয়ে যাবে। আচ্ছা, তিনি তার মন্তব্য করেছেন, সবারই ব্যক্তিগত মন্তব্য এগুলো। আজিজ খান বলছেন আচ্ছা, তিনি মাস্ক খুলতে বলেছেন। আসলে এখানে অনেক লোকজন যেহেতু আমি এই জন্য মাস্কটা খুলছি না। সোহেল আমিনাথ বলছেন আচ্ছা, কামাল চৌধুরী রয়েছেন সিগারেটের দাম বাড়ছে। হ্যাঁ, সিগারেটের দাম বাড়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। আলমিশ তাপাদার বলছেন দাম কমলেও জনগণের কম দামে পণ্য পাবে না, আমি মালয়েশিয়া থেকে বলছি। নিলয় রুস্তম বলছেন সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। রেজাউল করিম বলছেন সোয়াবিন তেলের দাম কমলো না কেন? এটি কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেছে এবং একই সঙ্গে টাকার বিপরীতে যে ডলারের মূল্যটিও বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে কোনোভাবেই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেটির প্রভাব আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে পড়েছে এবং এই কারণে সোয়াবিনের দাম বেড়ে যাচ্ছে। এবাদুল ইসলাম বলছেন কেমন আছেন আপু, আমি সিঙ্গাপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। মনির খান বলছেন মনে হয় সিগারেট খাওয়া বন্ধ করতে হবে আপু। আচ্ছা, যারা সিগারেট খাচ্ছেন তাদের জন্য আসলে বন্ধ করাই উচিত। প্রত্যেকটা সিগারেট কিন্তু ক্যান্সারের কারণ এবং আপনার জীবনহানি হতে পারে, এই কারণে আসলে ধূমপান থেকে দূরে থাকাটাই শ্রেয়। শাহিন আলম বলছেন ধানের দাম কি বেড়েছে কিনা? সোহেল আমিনাথ বলছেন আচ্ছা। এস এ শাহিন আলম মন্তব্য করছেন আমাদেরকে। মাহফুজুর রহমান রয়েছেন, তিনি বলছেন অসাধারণ উপস্থাপন করছেন আপনি, ধন্যবাদ প্রিয় আপু। মাহফুজুর রহমান কিন্তু আমাদের একেবারে নিয়মিত দর্শক এবং পাঠক। মাহফুজুর আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রতিদিন যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। আশা করছি প্রতিদিন আমরা আপনাকে সাথে পাবো। আপনার জন্য অনেক শুভকামনা রইল। এমডি আনসার বলছেন ন্যাশনাল সার্ভিস প্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়েছে? আচ্ছা, আপনার এই ন্যাশনাল সার্ভিস প্রকল্পটা আসলে আমার একটু কথা বলতে হবে অফিসে। সোহেল আমিনাথ বলছেন আমি ইটালি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ সোহেল আপনাকে। এলোমেলো জীবন তিনি বলছেন আপু আচ্ছা কিসের দাম বলছেন একটু আবার একটু লিখতে হবে। মোহাম্মদ কবির বলছেন চালের দাম কমাতে হবে। অরুণ বড়ুয়া তিনি বলছেন প্রবাসীদের জন্য কি আছে ওমান থেকে। এমডি সৈকত বলছেন আপু কেমন আছেন? ভালো আছি। এমডি আনসার তিনি বলছেন আচ্ছা সেই বিষয়টা আমি বললাম। এমডি খন্দক আচ্ছা আপনারা মন্তব্য করতে থাকুন, আমি কিছু আপডেট খবর আপনাদেরকে একটু জানাতে চাই। যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সবার মন্তব্য আমি পড়ে শোনাবো। এই বাজেটকে আপনি কিভাবে দেখছেন, কতটুকু জনবান্ধব এবং এই বাজেটকে আপনারা এই করোনাকালীন সময়ে কতটুকু স্বাগত জানাচ্ছেন সেটি একটু লিখে পাঠান আমাদেরকে, আপনারা সবার মন্তব্য পড়ে শোনাতে চাই।
যে যারা যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অনেকেই মন্তব্য করছেন, আসলে আমি সবার মন্তব্য একটু পড়ে শোনাতে চাচ্ছি। ইমরান হোসেন রয়েছেন, তিনি বলছেন আপু কেমন আছেন, আমি সৈয়দপুর থেকে দেখছি। লিঙ্কন লিটন রয়েছেন আমার সঙ্গে, আমাদের নিয়মিত পাঠক, তিনি বলছেন আপু কেমন আছেন, ভালো আছি। আলমিশ তাপাদার, তিনি বলছেন মালয়েশিয়াতে 1 টাকাও সয়াবিনের তেলের দাম বাড়েনি। আচ্ছা, তিনি তার মন্তব্য করছেন। শ্রাবণ হোসেন রয়েছেন আমার সঙ্গে, মালয়েশিয়া থেকে দেখছেন। আব্দুর রাজ্জাক বলছেন আপু ইলেকট্রিক পণ্যের দাম কি বাড়বে? আচ্ছা, সেটিও নিশ্চয়ই আমরা একটু জানাবো আপনাদেরকে। তৌফিকুল আহমেদ, আচ্ছা তিনি ওয়াচিং উইথ ইউ সেটি বলছে। আচ্ছা, যারা যারা মন্তব্য করছেন আপনারা মন্তব্য করতে থাকুন, আমি সবার মন্তব্য পড়ে শোনাতে চাই। আচ্ছা, আপনি একটু শোন। মোহাম্মদ জাহাঙ্গীর রয়েছেন, তিনি বলছেন আমি বাহরান থেকে দেখছি আপনার অনুষ্ঠান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ সৈকত রয়েছেন, আপু কেমন আছেন? কিটা আচ্ছা, আনন্দ রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন টিনের দাম কি কমবে কিনা। সাজিদুল ইসলাম সাজু রয়েছেন, তিনি বলছেন স্কুল কলেজ কবে খুলবে ম্যাম? আচ্ছা, স্কুল কলেজ কিন্তু 12 জুন পর্যন্ত বন্ধ রয়েছে এবং কবে নাগাদ খুলবে সেটি নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এমডি আনসার বলছেন আপু ন্যাশনাল সার্ভিস, এমডি কুদ্দুস ইসলাম রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, আমি একটু মন্তব্যগুলো পড়তে চাই। এমডি আনসার রয়েছেন, আনারুল ইসলাম রয়েছেন, বেকারদের কোনো বাজেট আছে কিনা। আনসার রয়েছেন আমার সঙ্গে। সৈকত রয়েছেন চট্টগ্রাম থেকে। কাউসার জয়মণি রয়েছেন প্রবাসী কল্যাণে কোনো খবর আছে কিনা। সৌম্য কানন সরকার রয়েছেন, আপু আমি সাতক্ষীরা থেকে বলছি, আমরা সাতক্ষীরা উপকূলবাসী অনেক কষ্ট আছে, আমরা সবাই একটা টেকসই বেড়িবাঁধ চাই। একদমই তাই, যারা উপকূলবাসী রয়েছেন তারা কিন্তু বেড়িবাঁধ নিয়ে অনেক কষ্টে রয়েছেন এবং টেকসই বাঁধের দাবিতে তারা অনেক দিন ধরে আন্দোলন করছেন। ঝড় এবং ঘূর্ণিঝড় আসলে তারা সবচেয়ে যেটি কষ্ট পান, বাঁধের কারণে তারা কষ্ট পান। মঞ্জুরুল শামীম রয়েছেন, সিমেন্টের দাম কি বাড়বে কিনা। মনির খান রয়েছেন, টেনশন হলেই বেনসন খাই, যতই দাম বাড়াক। আচ্ছা, শিপন চন্দ্র বলছেন সৌদি থেকে দেখছি। আচ্ছা, শাহানুর রয়েছেন, কামরুল হাসান রয়েছেন আমার সঙ্গে। এমডি মোহাম্মদ সৈকত রয়েছেন আমার সঙ্গে, চট্টগ্রাম থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাকে মন্তব্য করতে থাকুন, যারা যারা এই বাজেট নিয়ে ভাবছেন এবং পণ্যের দাম বাড়ানো এবং কমানো নিয়ে যারা চিন্তিত রয়েছেন তারা এই বাজেটকে কীভাবে দেখছেন। প্রস্তাবিত যে বাজেটে পণ্যগুলোর দাম কমানো এবং বাড়ানোর কথা বলা হচ্ছে সেটিকে আপনারা কিভাবে দেখছেন। করোনাকালীন সময়ে এই দুর্যোগকালীন মুহূর্তে এই বাজেটকে আপনারা কতটুকু সাধুবাদ জানাচ্ছেন সেটি আপনারা আমাদেরকে লিখে পাঠান। আচ্ছা, অন্দ্রিলা সাহা রয়েছেন আমার সঙ্গে, এমডি দুলাল রয়েছেন আমার সঙ্গে, এমডি রহমত রয়েছেন আমার সঙ্গে, আলমিন রেজা রয়েছেন আমার সঙ্গে। অন্দ্রিলা সাহা বলছেন আচ্ছা স্বর্ণের দাম কমবে কিনা। না, স্বর্ণের দাম কিন্তু বাড়ছেই, প্রতি মুহূর্তে বাড়ছে, যেহেতু আন্তর্জাতিক বাজারে কোনোভাবেই এই স্বর্ণের দামটি কমানো যাচ্ছে না, এই কারণে স্বর্ণের দাম প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে। শাওন মোল্লা বলছেন আপু ভালো আছেন, আমি মাগুরা থেকে বলছি। জাহাঙ্গীর আলম ফাহাদ রয়েছেন, তিনি বলছেন আপু রড সিমেন্টের দাম কত কী হবে। আচ্ছা, রডের কথা কি হয়তো বলেছি আমি, সিমেন্টেরটা না, রডের দাম বাড়ানোর একটি কথা বলেছি এবং একই সঙ্গে যে আমদানিকৃত যে টাইলস রয়েছে সেটির দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মোহাম্মদ নুরুল আফসার বলছেন মালয়েশিয়া থেকে দেখছি। জামিল মিয়া রয়েছেন আমার সঙ্গে, রতন খান রয়েছেন আমার সঙ্গে, তিনি মালয়েশিয়া থেকে দেখছেন, তিনি বলছেন খুব ভালো উপস্থাপনা করছেন আপু। কাতার থেকে দেখছেন কাউসার চাই মনি, তিনি কাতার থেকে দেখছেন। আচ্ছা, সোয়াবিনের দাম কি অবস্থা, আচ্ছা আপনার নামটা একটু জানাবেন। সেলিম মোহাম্মদ রয়েছেন আমার সঙ্গে। সেলিম মোহাম্মদ বলছেন আপু আমি বাহরান থেকে দেখছি, আপনি কেমন আছেন আপু একদিন। আচ্ছা, তিনি তার মন্তব্য করেছেন। মোহাম্মদ নুরুল হোসেন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন বিশেষ করে ইনকাম ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স দেওয়ার যোগ্যতা অনেকের আছে কিন্তু তারা করের আওতায় আসে না, তাদের করের আওতায় আনতে হবে। ব্যয়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক লক্ষ্য বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত না করলে এডিপি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয় না। সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি সবসময় আপনার সুচিন্তিত মতামতগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন এবং আপনার ভাবনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন। আপনার চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শাওন মোল্লা বলছেন সম্প্রতি আচ্ছা সিগারেটের দাম বাড়বে কিনা। হ্যাঁ, সিগারেটের দাম বেড়ে যাওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে, বাড়ার সম্ভাবনা রয়েছে। এমডি আকরাম রয়েছেন, আলামিন রেজা রয়েছেন,
তিনি বলছেন প্রবাসীদের নিয়ে কোনো বাজেট আছে কি? আলামিন ও জাহিদ এবং মাসুম মালদ্বীপ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। শফিকুল কাপাসিয়া রয়েছেন আমার সঙ্গে, একে আকরাম রয়েছেন আমার সঙ্গে। তিনি বলছেন আপু দেশে আসছিলাম, এখনও যেতে পারি না মালয়েশিয়াতে। আচ্ছা, মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে। অনেক দেশেই কিন্তু করোনা সংক্রমণের কারণে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। শাহিদুদ্দিন খান বলছেন যশোর থেকে। নুরুদ্দিন বাবুল রয়েছেন, নুরুদ্দিন বাবুল বলছেন আমি জানতে চাই মানুষের প্রাণের দাম কত দুঃখ কমেছে। আচ্ছা, উনি তার মন্তব্য করেছেন। মামুন তালুকদার বলছেন আপু সয়াবিন তেলের দামের কি খবর, কমবে কিনা? না, সয়াবিনের দাম কমার কোনো লক্ষণ এই মুহূর্তে নেই, যেহেতু আন্তর্জাতিক বাজারে এই দামটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেটিতে আসলে প্রভাব পড়ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে। রুবেল খান বলছেন আচ্ছা বিড়ির দাম, আচ্ছা সিগারেটের দাম কেমন? সিগারেটের দাম বাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এবং একই সঙ্গে এমডি লিটন বলছেন আপু আমি জাপান থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ লিটন, আপনি জাপান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং জাপান থেকে আপনি মন্তব্য করেছেন লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসী অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। ইমাম হোসেন বলছেন সিঙ্গাপুর থেকে দেখছেন। এমডি জাকির হোসেন চালের দাম কত? আরজিনা পারভিন রিমি তিনি বলছেন সয়াবিনের তেলের দাম কমবে কি? আচ্ছা, সয়াবিন তেলের দামের কমার কিন্তু এখন পর্যন্ত কোনো খবর আমাদের কাছে নেই, বরঞ্চ বাড়ার একটি সম্ভাবনা আরও রয়েছে, কারণ কয়েক দফা কিন্তু সয়াবিনের দাম বাড়ানো হয়েছে। বিশেষ করে ভোজ্য তেলের বাজারের প্রভাব একটি রয়েছে আন্তর্জাতিক বাজারে, যেহেতু এসব ভোজ্য তেলের দাম বেড়ে যাচ্ছে, এই কারণেই বলা হচ্ছে যে অভ্যন্তরীণ বাজারে দামটি বেড়ে যাচ্ছে। এমডি আবদুল্লাহ বলছেন আপু কেমন আছেন, আশা করি ভালো আছেন, চালের দাম বাড়বে কিনা? শাওন মোল্লা বলছেন নিউ সিগারেটের দাম বাড়বে কিনা? মামুন তালুকদার রয়েছেন আমার সঙ্গে। আপু আপনি কেমন আছেন? ভালো আছি। রফিক বলছেন আপু আপনার লাইভে আমরা দেশের সব অনেক তথ্য জানতে পারি, আপনি আরও এগিয়ে চলেন, শুভকামনা রইল আপনার জন্য। ইব্রাহিম হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের চেষ্টা থাকে সবসময় আপনাদেরকে নতুন নতুন তথ্য এবং আপডেট তথ্যগুলো জানানো, এবং একই সঙ্গে প্রতিদিনের যে গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে সেটিও আমরা জানানোর চেষ্টা করি আপনাদেরকে। এমডি শহীদুল রয়েছেন আমার সঙ্গে, মঞ্জু সর্দার রয়েছেন মালয়েশিয়া থেকে দেখছেন। প্রবাসীদের কি বাজেট আছে? আচ্ছা, লিঙ্কন লিটন বলছেন আপু ভাতা শুধু মুক্তিযোদ্ধাদের বাড়ালো কেন, বাড়ালে সব ধরনের ভাতা বাড়াতো। তিনি তার মন্তব্য করেছেন। রিয়াসউদ্দিন বলছেন বিজয়ের আলো টিভির পক্ষে, আপনাকে জানাই আপনার কথায় সমর্থন করছে। আচ্ছা, রিয়াসউদ্দিন অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলছেন গুড ইভিনিং। রানা তালুকদার শ্রাবণ বলছেন আপু প্রতি বছর বাজেটের পণ্যের দাম শুধু বাড়ে, কিন্তু বেসরকারি চাকরিজীবীদের কয় টাকা বেতন বাড়ে? আচ্ছা, এটিও কিন্তু অনেকেই আমাদেরকে ইনবক্স করেছেন যে আসলে জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে, যদি অনেক নিত্য পণ্যের প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু মানুষের যে বেতনটি রয়েছে, মানুষের ইনকাম যেটি রয়েছে সেটি আসলে কতখানি বাড়ছে, এই প্রশ্নটি অনেকে আমাদেরকে করেছেন। ফজল হক মঞ্জু বলছেন গাড়ির দাম কমবে কিনা? আচ্ছা, সেটাও একটু জানাবো, গাড়ির দামের খবর একটু রয়েছে আমার কাছে। বশির আহমেদ বলছেন চাউল কত? আচ্ছা, মনিরুজ্জামান বলছেন পেঁয়াজের দাম বাড়ছে কেন? মঞ্জুল শামীম বলছেন আপু প্লিজ সিমেন্টের দাম বাড়বে না কমবে বলেন। আচ্ছা, সিমেন্টেরটা কিন্তু এখনো জানতে পারিনি, আমরা যেটা টাইলস এবং রডেরটা জানলাম, সিমেন্টেরটা পেলে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানাবো। আচ্ছা, আর কে রয়েছেন আমার সঙ্গে আমি একটু দেখে নিতে চাই এই মুহূর্তে আমার কাছে আর কি খবর রয়েছে। যারা যারা মন্তব্য করছেন আমাকে মন্তব্য করতে থাকুন। আশরাফ উদ্দিন বলছেন আপু আমি কুয়েত থেকে দেখছি, রডের দাম কি কমবে কিনা বলবেন প্লিজ। আচ্ছা, এমডি শাহিন বলছেন চালের দাম কম হবে কিনা? আচ্ছা, রডের দামটা আমি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চালের দাম তো আসলে চালের দামের বাজার যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় রয়েছে, থাকবে বলে মনে হচ্ছে। কৃষি নিয়ে যে বাজেটটি রয়েছে সেটি আমি আপনাকে পড়ে শোনাবো, তাহলে হয়তো বা চাল ডালের যে দাম নিয়ে আপনারা প্রশ্ন করছেন সেই উত্তরটি পেয়ে যাবেন। রফিক বলছেন আপু তোমার লাইভ ভালো লাগে, গাড়ির উপরে কোনো রেট আছে কিনা? শামসুল ভাই বলছেন প্রতিবন্ধীদের ভাতা বাড়বে কি না? আচ্ছা, শামসুল আলম তারা জানতে চেয়েছেন, আমাদেরকে শেয়ার করেছেন। শামসুল ভাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি শামসুল ভাইয়ের মতো আপনারা সবাই আমাদের এই লাইভ ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। রাজু রানা বলছেন আপনার উপস্থাপনা অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ রাজু। মোহাম্মদ নুরুল আশরাফ বলছেন আচ্ছা, তিনি তার মন্তব্য করেছেন। আবুল মিজি বলছেন চাউলের দাম কমবে কিনা বাড়বে। রাজীব মোল্লা জান্নাত বলছেন চমৎকার উপস্থাপনা, তথ্যভিত্তিক সংবাদ উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাজীব মোল্লা। আপনাদের যখন প্রশংসা পায় তখন সত্যি কিন্তু ভালো লাগে, একই সঙ্গে দায়িত্বটা বেড়ে যায় আপনাদেরকে আরও তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য। পলাশ নিউ বলছেন কমবে কিসের দাম আপু? আচ্ছা, কমবে কিসের দাম সেটি বলেছি। অনেক রয়েছেন, তিনি বলছেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা কি যাবে কিনা। আচ্ছা, অনেকে কিন্তু যাদের ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা ইন্ডিয়ায় যে হাই কমিশন রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছ থেকে একটি এনওসি নিতে হবে, অর্থাৎ নো অবজেকশন লেটার একটি নিতে হবে, এবং এই এনওসি নেওয়ার পরেই দূতাবাস যদি আপনাকে আসার পারমিশন দেয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশে আসতে পারবেন। ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, এবং বাংলাদেশে আসলে অবশ্যই আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে 14 দিনের।
সেটি কিন্তু অবশ্যই বাধ্যতামূলক, কারণ আপনারা জানেন ভারতে করোনা ভাইরাসের অবস্থা একেবারে মারাত্মক আকার ধারণ করেছে এবং একই সঙ্গে বাংলাদেশেও সে ভেরিয়েন্টটি ধরা পড়েছে। রিয়াদ ফরহাদ রয়েছেন আমার সঙ্গে। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বলছেন, জীবন ও জীবিকার কঠিন সমীকরণ মেলাতে কি থাকছে মহামারী বাজেটে? আমাদের সব পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীকে আমাদের সাথে রাখতে হবে, তাদেরকে সাথে রেখে এগিয়ে যেতে চাই। একদমই তাই সাইফুল ইসলাম, আপনি চমৎকার মন্তব্য করেছেন। আসলে জীবন ও জীবিকার যে ভারসাম্যটি সেটি কিন্তু এবারের বাজেটের প্রতিপাদ্য করা হয়েছে এবং একই সঙ্গে এইটি শিরোনাম করা হয়েছে এবার বাজেটের, এবং জীবন জীবিকাকে প্রাধান্য দিয়েই মানে সুদৃঢ় পথে বাংলাদেশ এগিয়ে চলবে, এরকম একটি শিরোনাম করা হয়েছে এবার বাজেটে। এবং সেখানে বাজেটে বলা হচ্ছে জীবন এবং জীবিকার ভারসাম্য রাখা হয়েছে বাজেটে। এবং আপনি যেটি বলছেন যে পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীকে আমাদের সাথে রাখতে হবে, হ্যাঁ সেটিও কিন্তু আমরা একটু বাজেটে দেখলাম যে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কিন্তু এবার একটু বাজেটে ভালো প্রস্তাবনা রাখা হয়েছে এবং সেটি যদি কার্যকর হয় সেক্ষেত্রে পিছিয়ে পড়া যে তৃতীয় লিঙ্গের মানুষগুলো রয়েছেন তারা কিন্তু উপকৃত হবে এবং একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীদের সাথে রেখে আমাদেরকে আসলে এগিয়ে যেতে হবে। একদমই তাই। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আপনাকে মন্তব্য করবার জন্য অসংখ্য ধন্যবাদ। রিয়াদ ফারাবি রয়েছেন, তিনি বলছেন, আপু গজ কাপড়ের দাম বাড়বে কিনা কমবে বলুন। আচ্ছা, গজ কাপড়ের কোনো খবর আমি পাইনি। শ্রাবণ হোসেন বলছেন মালয়েশিয়া থেকে দেখছি। মোহাম্মদ জাহাঙ্গীর বলছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি বাহরাইন থেকে দেখছি, আপনার অনুষ্ঠান অনেক সুন্দর, অনুষ্ঠানগুলো ভালো লাগে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর আমাদের সঙ্গে থাকবার জন্য এবং মন্তব্য করবার জন্য। নুরুদ্দিন বাবুল বলছেন, আপু বর্তমান পরিস্থিতিতে উপরতলা ও নিচের তলা মানুষ মোটামুটি ভালো আছে, কিন্তু আমরা মধ্যবিত্তরা ভয়াবহ চাপে রয়েছে, এই বাজেটের কারণে এইসব থেকে মুক্ত হতে পারবো কিনা? আচ্ছা নুরুদ্দিন বাবুল, আসলে সত্যি তাই, মধ্যবিত্তরা কিন্তু সবচেয়ে বেশি কঠিন সময় পার করে, বিশেষ করে করোনাকালীন সময় আপনারা জানেন সবচেয়ে কঠিন সময় পার করেছে মধ্যবিত্তরা। নিম্নবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু মানুষের কাছে সাহায্য চাইতে পারেন, সহায়তা চাইতে পারেন, কিন্তু মধ্যবিত্তরা কিন্তু সেটা পারেন না, তারা অনেক সময় ঘরে না খেয়ে থাকেন। আমরা এরকমও শুনেছি যে অনেক মধ্যবিত্তকে দেখেছি যে রাতের বেলা তারা চোখ মুখ ঢেকে অন্যের কাছে সাহায্য চাইতে গেছেন কিংবা কেউ রিক্সা চালিয়েছেন, এরকম খবর আমাদের কাছে রয়েছে। আসলে মধ্যবিত্তরা সবসময় কঠিন অবস্থা পার করে যে কোনো ক্লান্তিকালীন সময়ে। নজরুল ইসলাম বলছেন, বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম দিন দিন দেখছি লাফিয়ে বাড়ছে, সাধারণ জনগণের নাগালের বাইরে সিন্ডিকেটের আমলাতন্ত্র বন্ধ করতে হবে। সিন্ডিকেট যেটি রয়েছেন, হ্যাঁ এটি ভালো কথা বলেছেন নজরুল ইসলাম। আসলে সিন্ডিকেট যারা রয়েছে মধ্যস্বত্বভোগী, তাদের কারণে কিন্তু আসলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এবং আপনি একটু দেখেন, একজন কৃষক যে ফসলটি উৎপাদন করছে সে কিন্তু তার ফসলের উৎপাদনের যে ন্যায্য মূল্য সেটি কিন্তু সে পায় না, বরঞ্চ সেই কৃষকের ক্ষেত থেকে যে ফসলটি ঢাকা পর্যন্ত চলে আসে, এই যে আসার যাওয়ার যে পথের যে মধ্যস্বত্বভোগী, এখানে কিন্তু আসলে দামটা বেড়ে যায়, এই জায়গাটুকু আস্তে আস্তে দামটা বেড়ে যায়। একই সঙ্গে আমরা যারা কিনি তারা ক্ষতিগ্রস্ত হয়, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় যারা কৃষক, যারা উৎপাদন করছে, তারা কিন্তু তাদের ফসলের ন্যায্য মূল্যটা পাচ্ছে না। এবং আমরা যারা মধ্যবিত্ত কিংবা যারা সাধারণ মানুষ রয়েছি তারা কিন্তু দ্বিগুণ দামে কিংবা যেটা সহনীয় নয় সেরকম দামেও কিন্তু আমাদেরকে কিনতে হয় অনেক সময় দ্রব্যমূল্য, কিন্তু মাঝখান থেকে লাভবান হন কিন্তু এই মধ্যস্বত্বভোগীরা যারা মাঝখানে থাকেন, তারাই সবসময় লাভবান হন। আসলে ঠিক কথা বলেছেন, এই সিন্ডিকেটের আমলাতন্ত্র বন্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম আপনাকে মন্তব্য করবার জন্য। এমডি জাকির হোসেন বলছেন, মোবাইলের দাম বাড়বে কিনা? আচ্ছা, মোবাইল সেটের দাম বাড়ার প্রস্তাবনা রয়েছে বাজেটে, বাড়তে পারে। নুরুল আমিল বলছেন, প্রবাসীদের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে সরকার? আচ্ছা, প্রবাসীদের খবর জানাবো। মোহাম্মদ বাবুল বলছেন, আপু কেমন আছেন? ভালো আছে। মনিরুজ্জামান বলছেন, শিশু ভাতা টাকা কবে পাবে? এমডি মালিক বলছেন, আসসালামু আলাইকুম আপা, আমাদের প্রবাসীদের জন্য কি? আচ্ছা, অনেকেই প্রবাসীরা জানতে চাচ্ছেন। আচ্ছা, আমি একটু তাদের জন্য পড়ে শোনাতে চাই, আমার কাছে কিছু খবর রয়েছে। যারা রডের দাম জানতে চাচ্ছেন তাদের জন্য একটু বলবো, একটু অপেক্ষা করুন, আমার সাথে থাকুন, আমি জানাচ্ছি আপনাদেরকে। এসকে তুষার বলছেন যে নাইস আপু। সাইফুল ইসলাম বলছেন, আপু প্রতি বছর বাজেটে সব জিনিসের দাম বাড়ছে কিন্তু মানুষের ইনকাম কিন্তু বাড়ে নাই, একদম তাই। তরিকুল ইসলাম বলছেন, কিসের উপর বাজেট হচ্ছে? আচ্ছা, এমডি জাকির বলছেন, আপু ধন্যবাদ আপনাকে, কুয়েত থেকে দারুণ লাগছে। আচ্ছা, রাসেল বলছেন, বাজেট ঘোষণা করে গরিব মানুষের। আচ্ছা, ইমাম হোসেন বলছেন, তিনি সিঙ্গাপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সাদিকুল রহমান কথাগুলো খুব সুন্দর বলছেন। মাহবুব সরকার রয়েছেন আমার সঙ্গে, মোহাম্মদ জাহাঙ্গীর রয়েছেন। আচ্ছা, শফিক বলছেন, সয়াবিন তেল চাল ডাল এগুলোর দাম কি বাড়ছে নাকি? সয়াবিনের দাম কিন্তু বাড়তেই রয়েছে এবং কয়েক দফা বাড়ানো হয়েছে, এবং চালের দামও বাড়তি রয়েছে, ডাল কিন্তু স্থিতিশীল রয়েছে। সেলিম মোহাম্মদ বলছেন, আপু আমি বাহরাইন থেকে দেখছি, একদিন চট্টগ্রামে আসেন, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ নুরুল আশরাফ বলছেন, আচ্ছা মন্তব্য করবেন ধন্যবাদ নুরুল আশরাফ। এমডি রাসেল বলছেন, মহামারী বাজেটে কি ইনকাম বাড়বে? মামুন রয়েছেন আমার সঙ্গে, এই টাকা ইনকাম নেই, আবার 1 টাকা ইনকাম নেই আবার। আচ্ছা, তিনি বলছেন। শাহানুর আলম, বেকার ভাতা পাবো কিনা? সাজু হোসেন বলছেন, আমি মালয়েশিয়া থেকে দেখছি, আপু আপনি কেমন আছেন? ভালো আছে। আরমান হোসেন, তিনি ফেরি টোল কমবে কিনা তিনি বলছেন, পৌরসভা সেতুর ফেরি টোলের কথা বলেছেন। মাহবুব সরকার, মাসুদ রানা রয়েছেন, আপু হোয়াট ইউর
হোয়াট অ্যাবাউট টোবাকো প্রাইস, তিনি বলছেন। আচ্ছা, টোবাকোর কিন্তু দাম বাড়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে, অর্থাৎ সিগারেটের মূল্য বৃদ্ধির প্রস্তাবনা রয়েছে বাজেটে, নতুন বাজেটে বাড়ার সম্ভাবনা রয়েছে। মোস্তাফিজুর রহমান বলছেন আপু নাটোর থেকে দেখছি। মোহাম্মদ নুরুল আশরাফ বলছেন আপু তুমি অনেক সুন্দর। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। নুরুল আমিন বলছেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নুরুল, অসংখ্য ধন্যবাদ। আলমাস তাপাদার বলছেন বাজেটে স্বাস্থ্যমন্ত্রীকে বাদ রাখা হয়েছে কি, আমি মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা, আব্দুল মালিক রয়েছেন আসসালামু আলাইকুম আপা, আমি মালয়েশিয়া থেকে বলছি প্রবাসীদের জন্য কি বাজেট আছে। মমিনুল ইসলাম জাপান থেকে দেখছি। সুদেন আহমেদ বলছেন আপনার এই উপস্থাপনা সত্যি অসাধারণ, এভাবে এগিয়ে যান এবং ন্যায়ের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ। সুহাদ আহমদ, মোহাম্মদ আমির আমাদেরকে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ আমির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং শেয়ার করবার জন্য। অনেকেম রয়েছেন থ্যাঙ্কস ফর টেল, গো হেড অলওয়েজ সাপোর্ট ইউ। অসংখ্য ধন্যবাদ অনেকেম, আপনাকে সাপোর্ট, আপনাদের সবার সাপোর্ট আছে আমাদের সাথে এবং আশা করছি আপনাদের সাপোর্ট নিয়ে নিউজ হান্টে এগিয়ে যাবে তাদের লক্ষ্যে। পলাশ নিউ বলছেন সোয়াবিনে কি কমবে আপু, না সোয়াবিন তেলের দাম এখনও কমার কোনো খবর নেই আমাদের হাতে। এমদাদ আসাদ বলছেন মালয়েশিয়া থেকে, বাট প্রবাসীর জন্য কি বাজেট রাখছেন। আচ্ছা, প্রবাসীদের খবর অনেকে জানতে চাচ্ছেন, আমি প্রবাসীদের খবরটি একটু পড়ে শোনাবো আপনাদেরকে। এমডি আজাহার আলী বলছেন বাংলাদেশে এমন একটা দেশ যা প্রতি বছর বাজেটে মানুষের উপর বাড়তি অর্থ চাপিয়ে দেওয়া হয়। নুরুল আলম বলছেন কাতার থেকে। এমডি তোহা রয়েছেন আপু স্বর্ণের দাম বাড়বে। হ্যাঁ, স্বর্ণের দাম কিন্তু আবার আরেক দফা বেড়েছে, গত কয়েকদিন আগে কিন্তু আরেক দফা স্বর্ণের দাম বেড়েছে। সুদীপ্ত সেন বক্সি রয়েছেন আমার সঙ্গে, আমাদেরকে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ সুদীপ্ত আমাদের সঙ্গে প্রতিদিন যোগ দেওয়ার জন্য। তিনি বলছেন আপনার নিউজ এত ভালো লাগছে কি বলবো, আপনার ভয়েস এত মিষ্টি। আচ্ছা আচ্ছা, তিনি প্রশংসা করেছেন, খুব ভালো লাগে। যদিও আমার আচ্ছা, তিনি বলছেন যে তার বাবার বার্থ প্লেস বাংলাদেশে, বরিশালে, 1950-তে কলকাতা আসেন। আমার মন খুব চায় বাংলাদেশে যেতে। অবশ্যই সুদীপ্ত সেন বাগচি, আপনাকে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই আপনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষ কিন্তু অনেক অতিথিপরায়ণ, নিশ্চয়ই এসে ঘুরে যেতে পারবেন আপনি বাংলাদেশে এবং আপনার বাবার যে জন্মভূমি রয়েছে সেটিও দেখে যেতে পারবেন। আপনার জন্য আমন্ত্রণ রইল বাংলাদেশ সফরের। সুদীপ্ত সেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহবুব সরকার বলছেন কাতার থেকে দেখছি। এমডি লিটন বলছেন আপু রডের সিমেন্টের দাম, আচ্ছা এটি একটু আমি পড়ি শোনা, অনেকে জানতে চাচ্ছেন রড এবং সিমেন্টের দামের বিষয়টি। আচ্ছা, তারপর আমি ফিরছি। মালিক রয়েছেন, রতন রয়েছেন মালয়েশিয়া থেকে। সুদীপ্ত সেন বক্সি বলছেন আপনার মিনিস্টার শাহজাহান খান 2017-তে আমাদের হাউজে এসেছিল। আচ্ছা, তিনি তার পলাশ বলছেন সোয়াবিন কি কমবে। মোহাম্মদ দিলর রয়েছেন, মালিক রয়েছেন। আচ্ছা, আমি একটু রড এবং সিমেন্টের যে নিউজটা আমার হাতে রয়েছে সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাই। অনেকেই জানতে চাচ্ছেন এই বিষয়টি, বিশেষ করে প্রবাসীরা যারা রয়েছেন তারাও কিন্তু বিষয়টি জানতে চাচ্ছেন। আমি একটু খবরটি বের করে আপনাদেরকে জানাচ্ছি যে রডস, আচ্ছা আরেকটি খবর রয়েছে, ল্যাপটপের দাম কিন্তু কমছে এবং 3 লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় করমুক্ত করা হচ্ছে। বেশ কিছু খবর আমার হাতে চলে এসেছে। নসিমন ব্যবহার ঠেকাতে মাইক্রোবাসের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। অনেকগুলো খবর চলে এসেছে আমার কাছে, একটু পড়ে শোনাই আপনাদেরকে। রডের কথা যারা বলছেন যে রড তৈরির প্রধান উপকরণ স্ক্র্যাপ আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে। তাছাড়া উৎপাদনকারীদের কর 3% থেকে কমিয়ে 2% করা হয়েছে। এতে স্থাপনা নির্মাণের প্রধান উপকরণ রডের দাম কিছুটা হলেও কমতে পারে। যারা রডের কথা জানতে চাচ্ছিলেন তাদের জ্ঞাতার্থে বলছি, অনেক প্রবাসী আমাকে প্রশ্ন করেছেন রডের দাম কমছে কিনা, তাদের জন্য এই খবরটি। রডের দাম কিছুটা হলেও কমতে পারে, প্রস্তাবিত বাজেটে কিন্তু এমনটি বলা হচ্ছে। কারণ রড তৈরির যে প্রধান উপকরণটি রয়েছে স্ক্র্যাপ, সেটি আমদানিতে যে আগাম কর রয়েছে সেটি প্রত্যাহার করা হয়েছে এবং এই করটি প্রত্যাহারের কারণেই 3% কর কমানো হচ্ছে, সেটি কমিয়ে 2% করা হচ্ছে। তার মানে হচ্ছে যে রডের দাম কিন্তু কিছুটা হলেও কমতে পারে। একটি খবর দিয়ে দিলাম আপনাদেরকে যারা জানতে চাচ্ছিলেন রডের বিষয়ে। আমার কাছে আরেকটি খবর রয়েছে, যারা প্রবাসীরা যারা রয়েছেন তারা জানতে চাচ্ছেন যে প্রবাসীদের জন্য বাজেট আসলে কি রয়েছে। অনেকক্ষণ থেকে অনেক প্রবাসীরা জানতে চাচ্ছেন, অনেক প্রবাসী আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। আমি তাদের জন্য একটু বলতে চাই যে প্রবাসীদের জন্য 2021-22 অর্থ বছরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য অর্থ বরাদ্দ বেড়েছে। অর্থাৎ প্রবাসীদের জন্য ভালো খবর। সুখবর যেটি হচ্ছে, যারা আমাকে শুনছেন প্রবাসীরা তারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের জন্য অর্থাৎ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য অর্থ বরাদ্দ বেড়েছে। আজকের যে প্রস্তাবিত বাজেটটি রয়েছে সেটিতে বলা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 702 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে 320 কোটি টাকা এবং উন্নয়নের জন্য 882 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থ বছরে বরাদ্দের পরিমাণ ছিল 638 কোটি টাকা। আজকে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব করেন। অর্থমন্ত্রী বলেন যে 22টি জেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্থাপন, প্রবাসী কর্মীদের বিদেশে আরও নতুন 7টি শ্রম কল্যাণ উইং স্থাপন এবং 8টি বিভাগীয় শহরে 8টি কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিজস্ব ভবন স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বিদেশে আরও বেশি জনশক্তি রপ্তানি সম্ভব হবে। খুবই একটি ভালো খবর দিলাম যারা প্রবাসীরা আমাদেরকে শুনছেন এবং যারা প্রশ্ন করছিলেন যে
প্রস্তাবিত বাজেট আসলে প্রবাসীদের জন্য কি রয়েছে এবং প্রস্তাবিত বাজেটটি আসলে প্রবাসীদের জন্য কতটুকু মানে প্রবাসী বান্ধব সেটি একটু জানালাম। তার মানে হচ্ছে যে প্রবাসী এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য অর্থ বরাদ্দ যেটি বেড়েছে সেটির কল্যাণে কিন্তু যারা বিদেশি কিন্তু আরও জনশক্তি রপ্তানি করা সম্ভব হবে। যারা বিদেশে যেতে চান, বিদেশে যেতে ইচ্ছুক এবং যারা বিদেশে যে চাকরি করতে চান তাদের জন্য কিন্তু একটু ভালো খবর। এর ফলে কিন্তু বিদেশি জনশক্তি রপ্তানি সম্ভব হবে আরও বেশি। এবং একই সঙ্গে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 702 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, এর মধ্যে কিন্তু শুধুমাত্র পরিচালন ব্যয় ধরা হয়েছে 320 কোটি টাকা এবং উন্নয়নের জন্য ব্যয় ধরা হয়েছে 382 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে, যেটি গত অর্থ বছরে ছিল 638 কোটি টাকা। অর্থাৎ এবার যে বরাদ্দটির প্রস্তাবনা দেওয়া হয়েছে প্রবাসীদের যে কল্যাণের জন্য এবং যারা দেশের বাইরে যেতে চান জনশক্তি রপ্তানি ক্ষেত্র কিন্তু আরেকটি সম্ভাবনার দুয়ার খুলে গেল আমি বলবো। যারা যদি এটি কার্যকর হয়, যদি এটি বাস্তবায়ন হয়, এই বাজেটটি যদি অনুমোদিত হয়, সেক্ষেত্রে প্রবাসীদের জন্য একটি সুন্দর একটি স্বপ্নের দুয়ার খুলে যেতে পারে। প্রবাসীরা যারা আমাকে শুনছেন, যারা এবং দেখছেন, তারা আমাকে প্রশ্ন করছিলেন, তারা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবারে আমি আরেকটি খবর রয়েছে, অনেকে জিজ্ঞেস করছিলেন গাড়ির দাম কমছে না বাড়ছে, সেটা একটু জানাই। যারা আমাকে দেখছেন তারা একটু প্রশ্ন করেছিলেন যে গাড়ির বিষয়ে আসলে কী সিদ্ধান্ত হয়েছে, সেটা একটু জানাই। নসিমনের ব্যবহার ঠেকাতে মাইক্রোবাসের দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে, সেটা একটু পড়ে শোনাই। বাজেটে দুর্ঘটনাপ্রবণ যানবাহন নিরুৎসাহিত করে বিকল্প গণপরিবহন হিসেবে মাইক্রোবাসের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি ব্যবহার উৎসাহিত করতে হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক হারের পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল আজকে যে 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন, সে সময় তিনি এই প্রস্তাবটি করেছেন। তিনি বলেছেন যে নসিমন লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহন ব্যবহার নিরুৎসাহিত করতে বিকল্প গণপরিবহন হিসেবে মাইক্রোবাস ব্যবহার উৎসাহিত করতে মাইক্রোবাস আমদানিতে শুল্ক হার প্রত্যাহার প্রস্তাব করা হয়েছে। এবং তিনি সেখানে বলেছেন যে আজকে বাজেট অধিবেশন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং শেখ হাসিনার উপস্থিতিতেই বলা হয়েছে যে 2021-22 অর্থ বছরে এই বাজেটে তিনি এই প্রস্তাবটি করেছেন এবং তার আগে মন্ত্রিসভার অনুমোদনের পর কিন্তু ওই প্রস্তাবে সিগনেচার করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আচ্ছা, এবারে বাজেটের আকার যেটি বলা হচ্ছে 6,03,000, এটা আমি আগেও বলেছি 681 কোটি টাকা, যা জিডিপির 17.5%। এটি দেশের 50তম এবং আওয়ামী লীগ সরকার 21তম ও বর্তমান অর্থমন্ত্রীর 3য় বাজেট। আরেকবার একটু ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিলাম। যারা গাড়ির কথা ভাবছিলেন যে তারা কিন্তু মাইক্রোবাস কিনে ফেলতে পারেন যদি এই প্রস্তাবটি অনুমোদিত হয়, সেক্ষেত্রে কিন্তু মাইক্রোবাসের দাম কমে যাচ্ছে। কারণ মাইক্রোবাস ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে এই কারণে যে লেগুনা যেগুলো রয়েছে এবং একই সঙ্গে নসিমন যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এবং অনেক জানমালের ক্ষতি হয় এবং অনেক হতাহতের খবর আমরা পাই অনেক সময় নসিবন এবং যে লেগুনাগুলো রয়েছে সেগুলো যাতে বন্ধ করা হয় এবং অনেকটা নিরুৎসাহিত বলা হচ্ছে বাজেটে, এবং সেটি করতেই কিন্তু মাইক্রো বাসের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অর্থাৎ যারা জানতে চাচ্ছিলেন যে গাড়ির দামের কী অবস্থা, তাদের জন্য একটি ভালো খবর দিয়ে দিলাম, মাইক্রো বাসের দাম কিন্তু কমতে পারে। আরেকটি খবর রয়েছে, যারা ল্যাপটপের খবর জানতে চাচ্ছিলেন ল্যাপটপের দাম কমবে কিনা, সেটি একটু জানি যে ল্যাপটপের দাম কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন এবং একই সঙ্গে যারা এখন করোনাকালীন সময় কিন্তু অনেকেই হোম অফিস করতে হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম, এবং সেটির কারণে কিন্তু ল্যাপটপ একটি অতি গুরুত্বপূর্ণ উপকরণ হয়ে উঠেছে মানুষের প্রাত্যহিক জীবনে এবং কাজের জন্য। বিশেষ করে করোনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে আসলে ঘরে বসে অনেক কিছু করা যায়, এটি কিন্তু করোনা আমাদেরকে শিখিয়েছে। আমরা কিন্তু অনেকেই ঘরে বসে অফিস করছি। আমি তাদের জন্য একটু সুখবর জানাচ্ছি, হয়তো বা ল্যাপটপের দাম কমতে পারে যদি প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়, সেক্ষেত্রে ল্যাপটপের দাম কমার সম্ভাবনা রয়েছে। খবরটি একটু পড়ে শোনায়। নতুন বাজেটে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল কিছু প্রযুক্তি পণ্যের ভ্যাট অব্যাহতির প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে কম্পিউটার, নোটবুক, নোটপ্যাড এবং ল্যাপটপ রয়েছে। যারা কম্পিউটার কথা জানতে চাচ্ছিলেন তাদের জন্য একটি ভালো খবর, কম্পিউটার দামও কমতে পারে, নোটবুকের দাম কমতে পারে, নোটপ্যাডের দাম কমতে পারে, একই সঙ্গে ল্যাপটপের দামও কমতে পারে এবং একই সঙ্গে প্রিন্টার, ট্রেনার, কার্টিজ, ইনকজেট কার্টিজ, কম্পিউটারের যন্ত্রাংশ, কম্পিউটার, ল্যাপটপ, নোটপ্যাড, নোটবুক, ট্যাব, সার্ভার, মাউস, কিবোর্ড, মাদারবোর্ড, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, হেডফোন, হার্ড ডিস্ক ড্রাইভ, পেন ড্রাইভ, সিসিটিভি, মনিটর, ডেটা কেবল সহ বিভিন্ন ধরনের লোডেড পিসিবি এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহত করা হোক। তিনি আরও বলেন, দেশীয় কম্পিউটার, ল্যাপটপ এবং আইসিটি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিরক্ষণে কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও আইসিটি শিল্পের কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করেছেন তিনি। এবং একই সঙ্গে সেলুলার ফোন উৎপাদন, সংযোজন ও পশ্চাৎ সংযোগ শিল্পের প্রসারে কাঁচামাল আরও বিনিয়োগ বান্ধব যৌক্তিকরণ এবং দেশীয় শিল্পের প্রতিরক্ষণে ফিচার ফোন আমদানিতে শুল্ক হার বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
এবং 2021-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের আকার 6 লাখ। হ্যাঁ, এটা আমি আগে বলেছি। একই সঙ্গে যে খবরটা আপনাদেরকে দিচ্ছিলাম, কম্পিউটার, ল্যাপটপ এবং একই সঙ্গে কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো রয়েছে সেটিরও কিন্তু দাম কমার সম্ভাবনা রয়েছে। যারা নোটবুক ব্যবহার করেন, নোটপ্যাড ব্যবহার করেন, একই সঙ্গে যারা কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো রয়েছে, সার্ভার, মাউস, কিবোর্ড, মাদারবোর্ড, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, হেডফোন, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিসিটিভি, মনিটর, ডেটা কেবল সহ সব কিছুরই আসলে দাম কমার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু ভালো খবর দিলাম আপনাদেরকে। আরও কিছু খবর রয়েছে আমার কাছে। আরেকটি খবর রয়েছে, এটি একটু পড়ে শোনাই। যাদের ব্যক্তিগত যারা ইনকাম ট্যাক্স দেন, যারা ট্যাক্স দেন, তাদের জন্য আসলে কী করা রয়েছে, কী প্রস্তাবনা রয়েছে বাজেটে, সেটি একটু বলছি আপনাদেরকে। যারা 3 লাখ টাকা পর্যন্ত যাদের ব্যক্তিগত আয় রয়েছে তারা করমুক্ত। এটি কিন্তু একটু ভালো খবর। আমি একটু খবরটি পড়ে শোনাই। যাদের আয় 3 লাখ পর্যন্ত তাদেরকে ব্যক্তিগত আয় করমুক্ত করা হয়েছে। একটু খবরটি পড়ে শোনাই। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়করের হার অপরিবর্তিত রাখা হয়েছে। এতে বলা হয়েছে চলতি অর্থ বছরের মতো আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয় সীমা 3 লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। এটি আজকে বাজেটে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এই প্রস্তাবিত বাজেটে এই তথ্য জানিয়েছেন। এবং এছাড়াও প্রস্তাবিত বাজেট অনুযায়ী যাদের আয় 3 লাখ টাকার চেয়ে বেশি তাদেরকে পরবর্তী 1 লাখ টাকার জন্য 5%, পরবর্তী 3 লাখ টাকার জন্য 10%, পরবর্তী 4 লাখ টাকার জন্য 15%, পরবর্তী 5 লাখ টাকার জন্য 20% এবং এর বেশি পরিমাণ আয়ের জন্য 25% হারে আয় কর দিতে হবে। অর্থাৎ যারা ব্যক্তিগত ইনকাম ট্যাক্স নিয়ে ভাবছিলেন তাদের জন্য খবর, এটি গুরুত্বপূর্ণ খবর। আবার একটু বলতে চাই, যারা হয়তো এই সংখ্যাগুলো মনে রাখাটা একটু মুশকিল, আমি তাদের জন্য আবার রিপিট করছি। প্রস্তাবিত বাজেটে যেটি বলা হয়েছে, যাদের আয় 3 লাখ টাকার চেয়ে বেশি তাদেরকে পরবর্তী 1 লাখ টাকার জন্য 5%, পরবর্তী 3 লাখ টাকার জন্য 10%, পরবর্তী 4 লাখ টাকার জন্য 15%, পরবর্তী 5 লাখ টাকার জন্য 20% এবং এর বেশি পরিমাণ আয়ের জন্য 25% হারে আয় কর দিতে হবে। অর্থাৎ ব্যক্তিগত ভাবে যারা আয়কর দেন তাদের কিন্তু, যারা 3 লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় রয়েছে তারা করমুক্ত থাকবেন যদি এই বাজেটটি কার্যকর হয়। এটি যারা ব্যক্তিগত আয়কর নিয়ে ভাবছিলেন তাদের জন্য একটি ভালো খবর দিয়ে দিলাম। আচ্ছা, এবার বয়স্ক ভাতার খবর। অনেকে ভাতার খবর জানতে চাচ্ছিলেন, সেটি একটু জানাতে চাই। অনেকে তথ্য মন্ত্রণালয়ের খবর জানতে চাইছে, সেটিও আমি জানাবো। আমার হাতে অনেক হিউজ খবর রয়েছে। আজকে বাজেট নিয়ে সারাদিনই আমরা দিনভর নিউজ হান্টের টিম কাজ করেছি এবং এখন পর্যন্ত করছি। আমরা বাজেট নিয়ে আপনাদের সামনে সারাদিনে আমরা দিনভর আপডেট খবর প্রকাশ করেছি। একই সঙ্গে আমার হাতে যে খবরগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে আপডেট খবর। ভাতার খবর যারা জানতে চাচ্ছিলেন, বয়স্ক ভাতা নিয়ে আমি বলছি। সেটি হচ্ছে যে বয়স্ক ভাতার আওতায় আসছেন আরও 8 লাখ মানুষ। এটি একটি খবর। যারা বয়স্ক ভাতা নিয়ে চিন্তিত রয়েছেন তাদের জন্য এটি একটি ভালো খবর। আরও 8 লাখ মানুষকে বয়স্ক ভাতার আওতায় আনা হচ্ছে। আমি একটি খবরটি পড়ে শোনাতে চাই। বাজেটে বয়স্ক ভাতার আওতায় আরও 8 লাখ মানুষকে আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এবং আজকে বাজেটে প্রস্তাবটি তিনি করেছেন। এবং বর্তমানে দেশের 112টি উপজেলার 49 লাখ বয়স্ক মানুষকে এই ভাতা দেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আরও 150টি উপজেলায় 8 লাখ দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীকে এই ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে এই খাতের জন্য আরও 481 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি 2020-21 অর্থ বছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল 2940 কোটি টাকা। অর্থাৎ আপনারা একটু আরেকবার বুঝিয়ে বলি আপনাদেরকে, যারা বয়স্ক ভাতায় যারা আগে যুক্ত ছিলেন তারা তো থাকবেনই, এদের সাথে আরও 8 লাখ মানুষকে বয়স্ক ভাতার সঙ্গে যুক্ত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে আজকের প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল আজকে প্রস্তাবিত বাজেটে প্রস্তাবটি দিয়েছেন। এবং একই সঙ্গে দেশের 112টি উপজেলার 49 লাখ বয়স্ক মানুষকে এই ভাতা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত। এবং প্রস্তাবিত বাজেটে আরও 150টি উপজেলার 8 লাখ দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীকে এই ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। খুবই ভালো খবর এটি। 150টি উপজেলার আরও 8 লাখ দরিদ্র এবং অতি দরিদ্র জনগোষ্ঠীকে এই ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। গত বছর এটি কিন্তু ছিল 481 কোটি টাকা, সেটি আবারও বাড়ানো হয়েছে। খুবই একটি ভালো খবর। বয়স্ক যারা রয়েছেন, বয়স্ক ভাতা নিয়ে যারা ভাবছিলেন, যারা প্রশ্ন করছিলেন আমাকে, তাদের জন্য খবরটি জানিয়ে দিলাম। আর একটু আমি দেখি আর কি খবর রয়েছে আমার কাছে। আচ্ছা, একটু মুক্তিযোদ্ধাদের ভাতা বিষয়ে আমার কাছে একটু খবর রয়েছে, আমি সেটা একটু জানাই আপনাদেরকে। আচ্ছা, আজকে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আসলে বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের জন্য এই বাজেটে কি প্রস্তাবনা রয়েছে সেটি একটু জানাই। বীর মুক্তিযোদ্ধারা জুলাই মাস থেকে 20,000 টাকা মাসিক সম্মানী পাবেন।
খুবই ভালো খবর এটি। এতদিন তারা মাসিক সম্মানী 12,000 টাকা করে পেতেন, সেটি বাড়িয়ে আসলে 20,000 টাকা করা হচ্ছে। যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের জন্য এটি একটি সুসংবাদ। সেটি বাড়িয়ে 12,000 টাকা থেকে 20,000 করা হচ্ছে সম্মানীটি। এবং আজকে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী বাবা 2021-22 অর্থ বছরের জন্য 1,920 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতি এটি কিন্তু ফেব্রুয়ারি মাসে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেখান থেকে 2013-14 অর্থ বছর থেকে সরকার বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী দিয়ে আসছে। এবং মাসিক সম্মানের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের জন্য 30,000 বীর নিবাস নির্মাণ করেছে সরকার। বীর নিবাস নির্মাণে 4,122 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের জন্য বীর নিবাস নির্মাণ করছে সরকার 30,000 বীর মুক্তিযোদ্ধাদের জন্য। এবং এই বীর নিবাস নির্মাণে 4,122 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এবং প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে প্রতি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের জন্য আরেকটি ভালো খবর আমি জানিয়ে দিলাম। প্রস্তাবিত বাজেটে কি রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সেটিও আমি জানালাম। আচ্ছা, আমার কাছে আরেকটি খবর রয়েছে তথ্য মন্ত্রণালয়ের খবর, অনেকে জানতে চাচ্ছিলেন। সেটি হচ্ছে তথ্য সহ 13 মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যারা তথ্য মন্ত্রণালয়ের খবর জানতে চাচ্ছিলেন তাদের জন্য একটু জানাচ্ছি। আচ্ছা, প্রস্তাবিত 2021-22 অর্থ বছরে বাজেটে 13 মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। এটি শুধু তথ্য মন্ত্রণালয় নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে আরও 13টি মন্ত্রণালয়। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয় ও বিভাগে 13টি বিভাগে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদে আজকে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল এই প্রস্তাব করেছেন। আমি একটু মন্ত্রণালয় ও বিভাগগুলো একটু বলে দিই। যারা যারা জানতে চাচ্ছেন নিশ্চয়ই প্রশ্ন করবেন যে কোন কোন বিভাগ এবং মন্ত্রণালয়গুলোতে বরাদ্দ কমানো হয়েছে, সেটা একটু বলে দিই। মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে এবং 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল 258 কোটি টাকা। এই খাতে এবার প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 239 কোটি টাকা, অর্থাৎ কমানো হয়েছে এটি। পরিকল্পনা বিভাগে কমানো হয়েছে 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এখানে বরাদ্দ ছিল 1,248 কোটি টাকা, সেখানে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 1,133 কোটি টাকা, অর্থাৎ কমেছে 115 কোটি টাকা। আইন ও সংসদ বিষয়ক বিভাগেও কমানো হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কমানো হয়েছে, তথ্য মন্ত্রণালয়ে কমানো হয়েছে। তথ্য মন্ত্রণালয়টা একটু বলি, গৃহায়নটাও বলি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল 6,936 কোটি টাকা, যেখানে এবার 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 6,345 কোটি টাকা, কমেছে 591 কোটি টাকা। তথ্য মন্ত্রণালয়টা একটু জানাই, যারা জানতে চাচ্ছিলেন 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল 1,039 কোটি টাকা, 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 1,008 কোটি টাকা। এই খাতে কমেছে 31 কোটি টাকা। অর্থাৎ এই যেসব মন্ত্রণালয় এবং বিভাগের কথা আমি বলছি, এসব মন্ত্রণালয় এবং বিভাগে বাজেটের বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে এবারে প্রস্তাবিত বাজেটে। পল্লী উন্নয়ন সমবায় বিভাগেও কমানোর প্রস্তাব করা হয়েছে, যেটি বলা হচ্ছে অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ছিল 2,235 কোটি টাকা, সেটি এবারে অর্থ বছরে কমানো হয়েছে 1,791 কোটি টাকা করা হয়েছে, কমেছে 444 কোটি টাকা। শিল্প মন্ত্রণালয়েও বাজেট কমানো হয়েছে। 2020-21 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল 1,614 কোটি টাকা, 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 1,585 কোটি টাকা, কমেছে 29 কোটি টাকা। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে কমানো হয়েছে। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল 714 কোটি টাকা, 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 692 কোটি টাকা, অর্থাৎ কমেছে 22 কোটি টাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়েও বাজেট বরাদ্দ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল 1,246 কোটি টাকা, 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 1,221 কোটি টাকা, কমেছে 25 কোটি টাকা। খাদ্য মন্ত্রণালয় কিন্তু বাজেট বরাদ্দ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল 6,047 কোটি টাকা, এবার অর্থ বছরে অর্থাৎ 21-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 5,310 কোটি টাকা, কমে গেছে 337 কোটি টাকা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগও বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল 3,140 কোটি টাকা, 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 2,539 কোটি টাকা, কমেছে 591 কোটি টাকা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কমানো হয়েছে, নিরাপত্তা বিভাগে কমানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বলা হচ্ছে যে গত অর্থ বছরে ছিল এটি প্রস্তাবিত ছিল 1,235 কোটি টাকা, এবার ধরা হয়েছে 1,182 কোটি টাকা, কমেছে 53 কোটি টাকা। নিরাপত্তা বিভাগে কমানো হয়েছে, কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে আসলে বরাদ্দ কমানোর। সেটি হচ্ছে 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল 3,858 কোটি টাকা, এবার অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 3,808 কোটি টাকা, অর্থাৎ কমেছে 50 কোটি টাকা। আমি আপনাদেরকে যেসব মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় সহ বলছি, 10টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে এবার প্রস্তাবিত বাজেটে, সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আচ্ছা, আরেকটি খবর আমার কাছে রয়েছে। আচ্ছা, সংস্কৃতি খাতে যারা রয়েছে, সংস্কৃতি খাতে বরাদ্দ 588 কোটি টাকা বরাদ্দ করা বলা হয়েছে। আচ্ছা, যারা একটু জানতে চাচ্ছিলেন যে এবার করোনা মহামারীতে আসলে কি করা হয়েছে, সেটা একটু জানাতে চাই। করোনা মহামারী মোকাবিলায় এবার বরাদ্দ 10,000 কোটি টাকা করা হয়েছে, অর্থাৎ মহামারীর জরুরি প্রয়োজন মেটাতে 2021-22 সালের এই বাজেটে 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। তিনি বলেছেন যে এবার বাজেটেও কোভিড-19 মোকাবেলায় যে কোনো জরুরি চাহিদা মেটাতে 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি কিন্তু করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যারা জানতে চাচ্ছিলেন যে করোনাকালীন সময় আসলে কি প্রস্তাবনা রয়েছে বাজেটে, তাদেরকে জানিয়ে দিলাম। এবং প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেছেন যে সরকার দেশের সব নাগরিককে বিনামূল্যে টিকা প্রদান করবে এবং যত টাকায় লাগুক সরকার তা প্রদান করবে। এটি একটি ভালো খবর। আর টিকা প্রদানের জন্য আসলে যত টাকায় লাগুক সেটি সরকার দেবে, এই ঘোষণাটি এসেছে এবার বাজেটে, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সেটি জানিয়েছেন এবং সেই লক্ষ্যে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সমস্ত মানুষকে টিকার আওতায় আনা, অর্থাৎ ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য পর্যাপ্ত বরাদ্দ এবার রাখা হয়েছে বাজেটে। এবং মহামারী মোকাবেলা যা করণীয় তা সব কিছু করবে সরকার, সেটিও বলেছেন অর্থমন্ত্রী। সে কারণে আগামী অর্থবছরে কোভিড-19 মোকাবিলায় জরুরি চাহিদা মেটানোর জন্য আবার 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। এবং এই বরাদ্দের বাইরে টিকা কিনতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে $1.5 মিলিয়ন ভ্যাকসিন সাপোর্ট পাওয়ার আশার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। আচ্ছা, তারা বলছেন যে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে তারা আরও $1.5 বিলিয়ন ভ্যাকসিন সাপোর্ট পাওয়ার তারা আশা করছেন। এবং তিনি বলছেন যে সবচেয়ে বেশি এবার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে, সর্বাপেক্ষা অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে করোনাকালীন সময়ের কারণে। টিকা সংগ্রহের জন্য সরকারের পরিকল্পনা তুলে ধরেছেন অর্থমন্ত্রী এবার বাজেটে এবং তিনি বলছেন দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে ভাগ ভাগ করে পরিকল্পনা করা হয়েছে এবং টিকার সংগ্রহ চলতি অর্থ বছরের ইতিমধ্যে বিশ্বব্যাংক 3,000 কোটি টাকা এবং এশীয় ইউনিয়ন ব্যাংক অর্থাৎ এডিবি 700 কোটি টাকা ঋণ দিয়েছে। চলতি বছরের 7 ফেব্রুয়ারি থেকে জাতীয়ভাবে টিকা দেওয়া শুরু হয় দেশে। আচ্ছা, এটি হচ্ছে টিকার আপডেট। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিলাম যে স্বাস্থ্য খাতে আসলে কতটুকু বরাদ্দ রয়েছে। বিশেষ করে সরকার কিন্তু এবার করোনাকালীন সময়টাকে গুরুত্ব দিচ্ছে এবং এই করোনাকালীন সময়ে যতটুকু বরাদ্দ আরও 10 কোটি টাকার বরাদ্দ বাড়ানো হয়েছে এবং টিকার জন্য যত খরচ করা দরকার সরকার সেটি করবে, এটিও আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। সামাজিক নিরাপত্তা খাতের যে ব্যয়টি রয়েছে সেটিও আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমি একটু কিছু সংস্কৃতি খাতেও ব্যয় রয়েছে, এই দুটি একটু জানাবো। তার আগে একটু কে কে রয়েছেন আমার সঙ্গে একটু কমেন্ট করে আসতে চাই। অনেকক্ষণ ধরে কমেন্ট পড়ে নিয়ে অনেক পাঠক আমাকে কমেন্ট করছেন এবং তাদের কমেন্টগুলো একটু আমি দেখে আসতে চাই। আচ্ছা, মোহাম্মদ আমির রয়েছেন আমার সঙ্গে, নুরুল আমিন রয়েছেন কাতার থেকে, এমডি তরুণ রয়েছেন, সুদীপ্ত সেন বক্সি রয়েছেন আমার সঙ্গে। আমি একটু নামগুলো পড়ে যেতে চাই। সুদীপ্ত সেন পড়েছি এটা, রতন খান রয়েছেন মালয়েশিয়া থেকে, মালিক রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, সুদীপ্ত সেন বক্সি রয়েছেন, পলাশ রয়েছেন, আচ্ছা মোহাম্মদ দেলোয়ার রয়েছেন আমার সঙ্গে, মালিক রয়েছেন। মোহাম্মদ শামীম ইসলাম তুষার রয়েছেন, দুবাই থেকে দেখছেন, মালিক রয়েছেন। আমি শুধু নামগুলো দ্রুত পড়ে যেতে চাই। হৃদয় আরএম রয়েছেন, ফয়সাল আহমেদ রয়েছেন, বাচ্চু ইসলাম সুজন রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, শফিক রয়েছেন, আচ্ছা মোবাইলে কথা বলেছি। রাসেল রয়েছেন, ভাতার কথা বলেছি। সেলিম মাহমুদ রয়েছেন আমার সঙ্গে। জাহিদুল ইসলাম রয়েছেন নিউ ইয়র্ক থেকে, রাসেল খান রয়েছেন। আচ্ছা, আরমান হোসেন রয়েছেন আমার সঙ্গে, বিপ্লব সরকার রয়েছেন, রাসেল রয়েছেন, এমডি রাসেল রয়েছেন আমার সঙ্গে, আব্দুল মমিন রয়েছেন, শেখ রায়হান শেখ রয়েছেন, মোহাম্মদ বাবুল রয়েছেন আমার সঙ্গে, আব্দুল মালিক রয়েছেন, পলাশ রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, অনেকেই আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, অনেকে মন্তব্য করছেন। আসলে আজকে বাজেটের যে প্রতিফলন সেটি কিন্তু আমি আপনাদেরকে অনেকখানি জানাতে পেরেছি। আজকে বাজেট নিয়ে আপনাদের সঙ্গে অনেক আলোচনা হলো। বাজেটের যে তথ্যগুলো রয়েছে, কোন কোন খাতে
বরাদ্দ কতটুকু কমেছে, কোন কোন খাতে বেড়েছে, সব কিছু আপনাদেরকে জানালাম। একই সঙ্গে যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে এবং কোন কোন পণ্যের দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে, সেটিও কিন্তু আপনাদেরকে আদপান্ত জানিয়ে দিলাম। আশা করছি প্রবাসীরা যারা জানতে চাচ্ছিলেন তাদের কি অবস্থা, যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, একই সঙ্গে যারা অন্যান্য পণ্যের কথা বলছিলেন, গাড়ির দামে কি খবর, সব কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই বাজেট অধিবেশনের লাইভ থেকে। এবং এই সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে আমি এই মুহূর্তে। আপনারা যারা যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য এবং বাজেট নিয়ে যে আপনাদের এত আগ্রহ এবং সব আগ্রহের কথাগুলো আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন। আমরা চেষ্টা করেছি আপনাদের সব প্রশ্নের উত্তর জানানোর জন্য এবং একই সঙ্গে আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবার জন্য, সমৃদ্ধ করবার জন্য। আশা করছি সেটি আমরা করতে পেরেছি। আপনারা যেখান থেকে রয়েছেন, যেখান থেকে দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সবাই করোনা থেকে নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল এবং একই সঙ্গে সবার জন্য শুভরাত্রি।